হেই, কেমন আছেন আপনারা? আপনাদের খুব মিস করেছি কয়েকদিন। অ্যাকচুয়ালি কয়েক সপ্তাহ। তার কারণ হচ্ছে আমি একটি প্রজেক্ট নিয়ে, একটি কোর্স নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং সেই কারণে প্রায় বিগত ২-৩ সপ্তাহ ধরে জাভাস্ক্রিপ্ট বাংলায় কোনো রকমের ভিডিও বা কোনো রকমের টিউটোরিয়ালে আমি ফোকাস করতে পারিনি। আরো একটা কারণ হচ্ছে আমি খুব একটা হুটোপাটা করতে চাইনি যে ইন বিটুইন যেটুকু টাইম পাচ্ছি তার মধ্যে একটা হট করে ভিডিও বানিয়ে দিই। তার কারণ হচ্ছে আমি বিশ্বাসী যে জিনিসটা আমি আপনাদের দিচ্ছি, যে কনটেন্টটা আমি আপনাদের দিচ্ছি সেটা বেস্ট কোয়ালিটি হতে হবে। সেটা এমন একটা জিনিস হতে হবে যেটা শেখার পর বা যেটা দেখার পর আপনাদের হয়তো সেই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ না থাকে। তো সেই কারণেই হুটহাট করে কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করিনি ইন বিটুইন। ফিরে আসলাম একদম খালি হয়ে, মাথা একদম পরিষ্কার করে, যাতে আপনাদের আবার শেখাতে পারি, আবার ঠিকমতো পড়াতে পারি। তো চলুন আজকে জাভাস্ক্রিপ্টের আরেকটি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা ক্লোজার নিয়ে কথা বলি। ক্লোজার নিয়ে অনেক মাতামাতি। যারা ক্লোজার খুব ভালো করে জানে তারা বোঝে যে ক্লোজারের ইম্পর্টেন্সটা কতটা। আর যারা ক্লোজার নিয়ে একটু ভয়ে আছে, যাদের একটু বুঝতে কষ্ট আছে, তারাও কিন্তু ক্লোজারের ইম্পর্টেন্সটা বোঝে। তার কারণ প্রায়শই ইন্টারভিউতে ক্লোজার নিয়ে কথা হয়। তো সেই কারণে আমি চেষ্টা করছি যে আজকের ভিডিওতে আমি একদম বেসিক জিনিস থেকে শুরু করব। যেহেতু আমরা ভ্যালুজ নিয়ে শুরু করেছি, আমরা স্কোপ নিয়ে কথা বলেছি, এক্সিকিউশন কনটেক্সট এই জিনিসগুলো নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। ক্লোজার শেখাটা আপনার কাছে একদমই ইজি হয়ে যাবে। এটা গ্যারান্টেড। তো সেই কারণে আমি শুরু করব ক্লোজারের একদম বেসিক লেভেল থেকে। তারপর আস্তে, আস্তে আমরা উঠবো যে ক্লোজারের কোথায় ইউজেজ সেই জিনিসগুলোকে নিয়ে। তারপরে আমরা অসংখ্য এক্সাম্পল দেখব এবং যেটা বুঝবো ক্লোজার সেটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডস অন এক্সাম্পলস দিয়ে। আমি কিছু, কিছু টাস্ক আপনাদের লাস্টে দেব, কিছু, কিছু জিনিসপত্র আপনাদের দেব, যেগুলো আপনি প্র্যাকটিস করবেন এবং যেটুকু শিখছেন এই ভিডিও থেকে, সেইটুকুকে যাতে আপনি অনেক, অনেক ভালোভাবে শিখতে পারেন। ক্লোজার যদি কোনো কারণে আপনার কাছে ভীষণ কঠিন মনে হয়, আর এই ভিডিওর পরে ক্লোজার যদি আপনার কাছে একটু সহজ মনে হয়, আমাকে কিন্তু কমেন্ট করে নিচে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে কোনো কারণে, প্লিজ লাইক করবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং অনেকেও ভাবছেন যে কবে সাবস্ক্রাইব করা যায়। বেশি ভাববেন না, সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন, ইন টার্ন আপনি আমার কাছ থেকে পাবেন ভালো কনটেন্ট এবং আমি আপনার কাছ থেকে পাবো খুব ভালো মোটিভেশনস। তো কেন হারাবো সেটা? চলুন আর সময় নষ্ট না করে শুরু করি জাভাস্ক্রিপ্টের ক্লোজার। আর ওটাকে গুলে খায়। ক্লোজার নিয়ে ডিপলি প্রোগ্রামিং ভিত্তিক পড়াশোনা করার আগে চলুন একটা গল্প শুনে নিই। গল্প শুনতে কার না ভালো লাগে? একটা ছোট্ট গল্প, জাস্ট ১ মিনিটের গল্প। দূর দূরান্তে কোনো একটা গ্রামে এরকম একটি বাড়ি ছিল এবং এই একটি বাড়িতে একজন কৃষক এবং তার ছেলে একসাথে থাকতেন। যথারীতি টাইম চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো এবং সেই কৃষকটিও বৃদ্ধ হতে থাকলেন এবং তার পাশাপাশি তার ছেলেও বড় হতে থাকলো। এবারে কৃষকটি যখন বৃদ্ধ হতে থাকলেন এবং ছেলেটি যখন বড় হতে থাকলো, তখন কৃষক তার যত সমস্ত সম্পত্তি আছে, যেমন তার বাড়ি, ঘর সমস্ত কিছু ছেলেকে দিল এবং ছেলেও নিজে যথেষ্ট সামর্থ্য নিয়ে পড়াশোনা করে চলে গেল হচ্ছে শহরে চাকরি করতে। সে শহরে চাকরি করতে থাকলো, তার গ্রামের বাড়ি গ্রামের বাড়ির মতো আছে। কিন্তু এখন যখনও গ্রামে কেউ এসে কোনো একটি গ্রামবাসীকে জিজ্ঞাসা করে ওই ছেলেটি সম্পর্কে, গ্রামবাসী কিন্তু ছেলেটার সম্পর্কে বলার জন্য ২টি জিনিসেরই উল্লেখ করে। একটা হচ্ছে যে এই ছেলেটি এই পার্টিকুলার ব্যক্তির ছেলে এবং তার বাড়ি এইটা। সো সেই ছেলে গ্রামে আসুক, এসে গ্রামের বাড়িতে থাকুক, বা সেই ছেলে শহরে যেখানে চাকরি করে সেই বাড়িতে থাকুক। যেখানেই সে থাকুক, তার সম্পর্কে যখন কেউ এসে জিজ্ঞাসা করে, গ্রামবাসী কিন্তু তখন বলে যে এই ছেলেটার বাড়ি গ্রামের এই বাড়িটা এবং এই ছেলেটা অমুক ভদ্রলোকের ছেলে। এই হলো গল্প। গল্প শেষ। এর বেশি গল্প কিছু নেই। কিন্তু এই গল্পের সঙ্গে আবার ক্লোজারের কি সম্পর্ক? এই গল্পের সাথে ক্লোজারের কিছু একটা সম্পর্ক আছে, যেটা আমরা দেখব যখন আমরা ক্লোজারে এবার প্রোগ্রামিং ভিত্তিকভাবে শেখা শুরু করব। কিন্তু গল্পটার একটা কারণ হলো যে যখন আমরা কোনো জিনিসকে জটিল ভাবি এবং সেই জটিল জিনিসের পিছনে যদি আমরা কোনো সহজ একটা উক্তি বা সহজ একটা গল্প বা সহজ একটা ঘটনাকে ঢুকিয়ে দিতে পারি এবং তার সাথে কোনোভাবে একটা সম্পর্ক জড়াতে পারি, তখন সেই কঠিন যে জিনিসটা, সেই জিনিসটাকে কিন্তু আমাদের আর কঠিন বলে মনে হয় না। তো সেই কারণে এই গল্পটাকে বলা যে এই ভিডিও দেখার পরেও ভবিষ্যতে কোনো সময় যদি আপনাদের ক্লোজার নিয়ে মনে হয়ে যায় যে ক্লোজার জিনিসটা কি? তখন হয়তো এই গল্পটাই আপনাদের এমনভাবে হেল্প করবে যে এই ভিডিওটা আপনাদের আর কোনোদিনই দেখতে হবে না। এবারে প্রোগ্রামিং ভিত্তিকভাবে আমরা বুঝি যে ক্লোজার কি? আর তারপরে এই গল্পটার সাথে তার রিলেশনশিপ কি? সেগুলো আস্তে, আস্তে আমরা বুঝে নিই। ক্লোজারকে খুব কাছ থেকে এবং ভালোভাবে শেখার জন্য আমাদের ফাংশনস, জাভাস্ক্রিপ্ট ফাংশনস এর নলেজ ভীষণভাবে দরকার। জাভাস্ক্রিপ্ট ফাংশনস জিনিসটা কি? ফাংশনস যেটার মধ্যে আপনি অসংখ্য ইনস্ট্রাকশন লিখতে পারেন এবং সবকটা ইনস্ট্রাকশনকে বারবার যাতে রিপিট না করতে হয়, সেজন্য সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে একসাথে একটা জায়গায় রেখে সেটাকে একটা নাম দিয়ে, প্রায়শই একটা নাম দিয়ে, আপনি নাম নাও দিতে পারেন। সেটাকে বিভিন্ন জায়গাতে ইউজ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ফাংশন। বড় একটা জিনিসকে ছোট, ছোট কিছু ফাংশন মানে হচ্ছে ফাংশনাল। ফাংশন মানে যেটা কাজ করে। যেই আর কাজ করে কিসের মাধ্যমে? ইনস্ট্রাকশনস এর মাধ্যমে।
তো সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে লজিক্যালি যখন আপনি গ্রুপ করে একটা কোনো জিনিসের মধ্যে রাখবেন, সেটাকে একটা নাম দেবেন এবং সেই নাম দিয়ে ওই প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আবার বিভিন্ন জায়গাতে রিপিট না করে শুধুমাত্র ওই যে নামটা এটা দিয়েই ওই ইনস্ট্রাকশনগুলোকে টেনে নিয়ে এসে ইউজ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ফাংশন। যেমন একটা সহজ জিনিস হলো, আমরা দুটো নাম্বার যখন যোগ করি, ভাগ করি, বিয়োগ করি, গুণ করি, এই ধরনের জিনিস করি, সেই জিনিসগুলোতে আমরা কী করে করতে পারি? দুটো নাম্বার, একটা নাম্বার যদি এ হয় যেটার ভ্যালু হচ্ছে ২, আরেকটার ভ্যালু যদি আরেকটা নাম্বার যদি বি হয় যেটার ভ্যালু হলো ৩, তাহলে যদি আমাকে ২ আর ৩ এ যোগ করতে হয় তাহলে a প্লাস বি আমি করে ২ আর ৩ এ যোগ করে নিশ্চয়ই ৫ পাবো। কিন্তু এবার যদি আমাকে ৪ আর ৫ এর যোগ করতে হয় তাহলে আমাকে আবার a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 5, তারপরে আবার আমাকে a প্লাস b এই জিনিসটা করতে হবে। তো এই যে জিনিসটা আমাকে বারবার করতে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, a এর একটা ভ্যালু, b এর একটা ভ্যালু এবং তারপর a আর b এই দুটোকে যোগ করে একটা ফাইনাল রেজাল্ট। এই জিনিসটা বারবার না করে আমি কিন্তু অনায়াসে একটা ফাংশন লিখতে পারি, যেটা আমাকে লিখতে হয় ফাংশনের কিওয়ার্ড ফাংশন দিয়ে এবং তারপরে ফাংশনের একটা নাম যেটা দিলাম হয়তো সাম, কারণ এক্ষেত্রে আমরা যোগ করছি, বা অ্যাড, এবং এখানে আমরা দুটো নাম্বারে যোগ করছি সেই জন্য এই দুখানা প্যারামিটার নিতে পারে। প্যারামিটার হলো যেগুলোকে পাস করা হয় ফাংশন নেমের পরে প্যারেনথেসিসের মধ্যে, সেগুলো হচ্ছে প্যারামিটার। এবং এই প্যারামিটারগুলোকে নিয়ে আমি এই প্যারামিটার দিয়ে যে কোনো রকমের ফাংশনাল কাজ করতে পারি। যেমন এক্ষেত্রে ফাংশনাল কাজ হচ্ছে দুটো নাম্বারকে যোগ করা এবং ওই দুটো নাম্বারের যোগ করার পরে তাদের যে রেজাল্ট বেরোচ্ছে সেই রেজাল্টটাকে ফাইনালি ফাংশন থেকে রিটার্ন করা। ব্যাস এইটুকুই হচ্ছে আমার ফাংশন। এইবারে যে ফাংশন সাম আমার কাছে হয়ে গেল, আমাকে কিন্তু বারবার সেই যোগটা নিজে আর করতে হবে না। আমি শুধু ফাংশনটাকে তার নাম দিয়ে কল করব এবং যে সমস্ত জিনিসগুলো আমি যোগ করতে চাইবো সেগুলো অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমি সেই ফাংশনে পাঠিয়ে দেবো। ক্লোজার শেখানোর জন্য আমি ফাংশন কিছুটা আপনাদের র‍্যাপ আপ দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ফাংশন অলরেডি জানেন। যদিও জানেন এটা আপনাদের ব্রাশ আপের ক্ষেত্রে কাজে লাগবে। তার কারণ এখানে কিছু টার্মিনোলজি আমি ক্লিয়ার করাচ্ছি। যেই টার্মিনোলজিগুলো কিন্তু ভীষণভাবে ইম্পোর্টেন্ট আপনাদের সমস্ত জিনিসগুলো বোঝার জন্য। যেমন ফাংশনের একটা নাম দরকার থাকে, সেই নামটা হচ্ছে সাম। ফাংশন একটা কিওয়ার্ড ইউজ করে ফাংশন ক্রিয়েট করার জন্য এবং নামের পাশে আমরা যে জিনিসগুলোকে পাস করি, যদি অ্যাট অল পাস করি তাহলে সেগুলোকে বলা হয় প্যারামিটার। এগুলো হচ্ছে প্যারামিটার এবং ফাংশনকে কল করার সময় আমরা যে জিনিসগুলোকে পাস করি সেগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? তো প্যারামিটার আর আর্গুমেন্ট এই জিনিসগুলো বোঝা গেল। গ্রেট। এবারে আমরা ফাংশন নিয়ে বুঝলাম। ফাংশনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ফাংশনকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। যেমন আমি এখানে ফাংশনকে ক্রিয়েট করেছি এই পার্টিকুলার লাইনটাতে। আর এইখানে এসে সেই ফাংশনটাকে আমি কল করেছি সাফিসিয়েন্ট আর্গুমেন্টকে সাপ্লাই করে। এখানে দুটো আর্গুমেন্ট দরকার, আমি দুটো আর্গুমেন্টকে দিয়ে এই পার্টিকুলার ফাংশনটাকে এক্সিকিউট করেছি। মানে এই যে লাইনে আর্গুমেন্ট পাস করে ফাংশন নামের পাশে আমি যে ফাংশনটাকে কল করেছি এটাকে বলা হয় ফাংশনের এক্সিকিউশন বা ফাংশনের ইনভোকেশন। এইভাবে ফাংশন যে এক্সিকিউট করা হলো, বিভিন্ন অন্যভাবেও কিন্তু ফাংশনকে এক্সিকিউট করা যায়। আবার বিভিন্ন অন্য রকমের ফাংশন নিয়েও কাজ করা যায়। কিন্তু একটা স্পেশালাইজড জায়গা যেখানে ফাংশন এবং ক্লোজারের মিলন ঘটে সেটা হচ্ছে ফাংশনের ভিতরে আপনি আরেকটা ফাংশনকে ইউজ করতে পারেন। মানে একটা ফাংশন যেটা আরেকটা ফাংশনের ইনার ফাংশন হতে পারে। কিরকম? এইরকমভাবে। আমরা একটা ফাংশন লিখতে পারি, যে ফাংশনের আমরা নাম দিতে পারি ধরুন আউটার। এবার এই ফাংশনের মধ্যে আপনি কিন্তু আরেকটা ফাংশন নিতে পারেন, যেটার নাম আপনি দিতে পারেন ইনার। এবার এই ফাংশনগুলো কোনো যদি প্যারামিটার লাগে তাহলে সে প্যারামিটার নিতে পারে, আবার কোনো প্যারামিটার যদি তার না লাগে তাহলে সে প্যারামিটার নাও নিতে পারে। এটা কিন্তু একটা ভ্যালিড সিনট্যাক্স। তার মানে আমি যদি এখানে এসে console.log আউটার দিই আর আমি যদি এখানে এসে console.log ইনার দিই, এটাও একটা ভ্যালিড সিনট্যাক্স। এবারে এটাকে আমরা ইনার করি, ইন্টারের জায়গায় ইনার। এবারে এই যে আউটার ফাংশন, আপনি যদি আউটার ফাংশনকে এখানে কল করেন, এখানে কিন্তু শুধুমাত্র আউটার ফাংশনই কল হচ্ছে এবং আপনাকে এই যে আউটার যে লগ এইটা দিচ্ছে। তাহলে ইনার ফাংশন গেল কোথায়? ভেবে দেখুন, একটা ফাংশনকে যখন আপনি ডিফাইন করেছেন, সেই ফাংশনটাকে আপনি যতক্ষণ না পর্যন্ত কল করছেন, তার আউটপুট তো আপনি কখনোই পাবেন না। ইনারকে আপনি ডিফাইন করেছেন, কিন্তু ইনারকে তো কোনো জায়গায় কল করেননি। তাহলে একটা ইনার ফাংশন যখন একটা আউটার ফাংশনের মধ্যে থাকে, তখন সেই ইনার ফাংশনকে মাল্টিপল উপায়ে হ্যান্ডেল করা যায়। প্রথম উপায় হলো আউটার ফাংশনের মধ্যে আমরা যে ইনার ফাংশনকে ইউজ করেছি, যে ডিফাইন করেছি এখানে, এই ইনার ফাংশনকে আমরা আউটার ফাংশনের মধ্যে সরাসরি কল করতে পারি। কিরকম? এরকম। আমরা ইনার ফাংশন ডিক্লেয়ার করার পরে এখানে আবার ইনার ফাংশনকে কল করছি এবং কল করার পরে যথারীতি আমরা এটাকে এক্সিকিউট করলাম। এবারে যদি আমি আউটার ফাংশনকে এক্সিকিউট করি, আমি আউটার আর ইনার এই দুটোই পাচ্ছি। কিভাবে? আউটার ফাংশনকে আমি যখন এক্সিকিউট করেছি এই পার্টিকুলার লাইনে, তখন এই console.log এক্সিকিউট হয়েছে।
এক্সিকিউট হওয়ার পরে ইনার ফাংশন এখানে ডিফাইন হয়েছে এবং তারপরে ইনার ফাংশন এখানে এক্সিকিউট হয়েছে, সেই কারণে আমি আউটার আর ইনার পাচ্ছি। তাহলে এটা প্রথম উপায়, যেখানে আপনি ইনার ফাংশনকে আউটার ফাংশনের সাথে যোগ করে মানে যুক্ত করে আপনি এক্সিকিউট করাতে পারেন। দ্বিতীয় উপায় কি হতে পারে? দ্বিতীয় উপায় হতে পারে এইভাবে, সেম এক্সাম্পল আমরা আবার নিই, কিন্তু এখানে আমরা ইনারকে এক্সিকিউট করব না। ইনারকে এক্সিকিউট এখানে না করে আমরা এই যে ফাংশন ইনার আছে এটাকে এখান থেকে সরাসরি রিটার্ন করে দিতে পারি। এটা সম্ভব। তার মানে এইবারে যদি আমি আউটার ফাংশনকে কল করি আর এর মধ্যে যদি একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, তার মানে আউটার ফাংশন অফকোর্স কিছু একটা জিনিস রিটার্ন করছে। এ এখানে ট্রু, ফলস, 1, 2, 3, 4, তারপর স্ক্রিপ্ট, তারপর আমি, আপনি এগুলো রিটার্ন না করে এক্ষেত্রে শুধুমাত্র একটা ফাংশন রিটার্ন করছে। এইটুকুই হচ্ছে শুধু ডিফারেন্স। এখানে যদি ফাংশন না হয়ে শুধুমাত্র থাকতো ধরুন ইউ, তাহলে আপনি বলতেন এটা একটা সিম্পল আউটার ফাংশন যেটা একটা স্ট্রিংকে রিটার্ন করে। এই ইউ এর জায়গাতে আমি শুধুমাত্র একটা ফাংশনকে রিটার্ন করছি যেটা এই ফাংশনের ইনার ফাংশন। পসিবল তো? তাহলে এবারে যদি আমি এখন আউটার কল করি, অফকোর্স আমার কাছে কনসোল ডট লগ তো আসলোই, কিন্তু তার সাথে দেখুন ইনার ফাংশনটাও রিটার্ন হিসাবে এসছে। এবার যখন একটা ফাংশন আপনার কাছে রিটার্ন হিসাবে এসছে, সেই ফাংশনটাকে যদি এক্সিকিউট করতে হয়, তাহলে আপনি জানেন কি করতে হয়। কোনো ফাংশনের বডি বা ডেফিনেশন যখন আপনার কাছে আসে, তখন সেই ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য যেটা দরকার থাকে শুধুমাত্র একটা প্যারেনথেসিস। শুধু তার পাশে একটা প্যারেনথেসিস দিয়ে দিলেই হলো, তাহলে কিন্তু সেই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। তার মানে এইখানে এই যে সেকেন্ড যে উপায়, এখানে আউটার থেকে যদি আপনাকে ইনারকে কোনোভাবে এক্সিকিউট করতে হয়, তাহলে আপনার প্রথম কাজ হবে যে একটা ভেরিয়েবল দিয়ে প্রথমে আউটার যে ফাংশনটাকে রিটার্ন করছে সেই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নেওয়া। তাহলে এখন এক্স এটাকে যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, এখানে এক্স হবে একটা ফাংশন। দেখুন, তাহলে যখন আমি বললাম যে এই যে এক্স একটা ফাংশন, এখন এখন যদি আমি এক্সকে এক্সিকিউট করতে যাই, তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ আমি যদি এইটা করি, তাহলে এক্স এক্সিকিউট হয়ে গেল এবং এক্স ছিল হচ্ছে সেই ইনার ফাংশনটা যেটা আমরা আউটার ফাংশন থেকে রিটার্ন করছিলাম, এবং সেই এক্সকে আমি এখন এক্সিকিউট করে ইনার এই পার্টিকুলার কনসোল ডট লগটা এখানে পেয়ে গেছি। কি মজার ব্যাপার, তাই তো? এই যে জিনিস বললাম যে একটা আউটার ফাংশন আছে, তার ভিতরে একটা ইনার ফাংশন আছে, আউটার ফাংশন থেকে ইনার ফাংশন কিভাবে কাজ করছে, ইনার ফাংশনের অস্তিত্ব কিভাবে আছে, আউটার ফাংশন থেকে ইনার ফাংশনকে কীভাবে এক্সিকিউট করতে পারি, দুটো উপায়ে এক্সিকিউট করতে পারি। সরাসরি আমরা আউটারের মধ্যে ইনারকে কল করতে পারি, কিংবা আউটার থেকে ইনারকে রিটার্ন করতে পারি, তারপরে আউটারকে বাইরে এক্সিকিউট করে ইনারকে পেয়ে তারপর আবার ইনারকে এক্সিকিউট করতে পারি। মাথার মধ্যে ঢুকিয়ে নিন। যদি না ঢোকে পজ করুন, ব্যাকে যান, রিভাইন্ড করুন, দেখে নিন। এইটা আপনাদের ফার্স্ট রুল ক্লোজের সম্পর্কে খুব খুব ভালোভাবে বোঝা, যে ইনার ফাংশন কীভাবে কাজ করে। এবারে আপনার প্রশ্ন আসতে পারে যে ইনার ফাংশন কত দূর পর্যন্ত ইনার ফাংশন যেতে পারে? ইনার ফাংশন আপনি যত দূর পর্যন্ত চালাতে চান তত দূর পর্যন্ত যেতে পারে। তার মানে আপনি লিখতে পারেন ফাংশন ও, তার ভিতরে ফাংশন আই, তার ভিতরে ফাংশন জে, তার ভিতরে ফাংশন কে অ্যান্ড সো অন। আপনি যত দূর খুশি চলে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা বলছি যে এইটা ইনার ফাংশন, কেটা ইনার ফাংশন জে এর, যেটা ইনার ফাংশন আই এর, আইটা ইনার ফাংশন ও এর। ঠিক আছে? এইবার যদি এটা মজার বিষয়, এখান থেকে যদি আমি কে রিটার্ন করি, তাহলে আমি কিভাবে কে এর ভ্যালুটা পাবো? আমার কাছে যদি ধরুন এখানে শুধুমাত্র একটা কনসোল ডট লগ আছে, ভেবে দেখুন কনসোল ডট লগ, এখানে আমি রাখলাম হচ্ছে কে প্রিন্ট করালো। এই কে যদি আমাকে প্রিন্ট করাতে হয়, আমি কি করতে পারি? আমাকে কি করা উচিত? দুভাবে করতে পারি। একটা হচ্ছে এই এখানে ডিফাইন করার পরে আমি কে এখানে এক্সিকিউট করে দিতে পারি ডাইরেক্টলি। তার মানে আমি যখন ওকে এক্সিকিউট করছি, এখানে আমি কে যদিও এক্সিকিউট করছি, কিন্তু যে এর মধ্যে আছে সে টা শুধুমাত্র ডিফাইন হয়েছে, যেটা কিন্তু এক্সিকিউট হয়নি। তাহলে কে এক্সিকিউট করার জন্য কে ডিফাইন করার পরে আমাকে কে এক্সিকিউট করতে হবে। এবার এই যে এ আই এর মধ্যে আছে, কে কিন্তু আবার ডিফাইন করা হয়েছে, এখনো কে এক্সিকিউট করা হয়নি। তার মানে কে যদি এক্সিকিউট করতে হয়, তাহলে কে আমাকে এখানে এক্সিকিউট করতে হবে। তাহলে এবার ওকে আমরা ডিফাইন করেছি কিন্তু ওকে আমরা এক্সিকিউট করিনি। তো ওকে যদি আমাকে এক্সিকিউট করতে হয়, তাহলে আমাকে আবার এখানে এসে ওকে এক্সিকিউট করতে হবে এইভাবে। এইভাবে কাহিনী চলবে। তো আমি যদি ফাংশনটাকে এবার ডিফাইন করে নিলাম এবং তারপরে যদি আমি যথারীতি ওকে এক্সিকিউট করি, আচ্ছা এটা বড় হাতের ও আসলো কে, ঠিক আছে বোঝা গেল। কিন্তু যে হায়ারার্কিটা দিয়ে এসছে সেটা একবার বুঝুন। হায়ারার্কিটা দিয়ে এসছে যে এই যে ক্যাপিটাল ও, এটা এক্সিকিউট করেছে কে, এক্সিকিউট করেছে জে এক্সিকিউট করেছে কে এর মধ্যে আমরা কনসোল ডট লগ দিয়েছিলাম, সেই জন্য এই কে এখানে প্রিন্ট হচ্ছে। তার মানে ইনার ফাংশন যেটা, সেই ইনার ফাংশনটা যে কোনো লেভেলে একটা আউটার ফাংশনের মধ্যে চলে যেতে পারে। গ্রেট। ইনার ফাংশন নিয়ে আমরা বুঝে গেলাম।
এইবার আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আউটার ফাংশন, ইনার ফাংশনের রুলস, কিছু রুলস, ঠিক আছে? আর এই রুলসগুলো পুরোপুরি আসছে হচ্ছে আমরা আগের ভিডিওতে স্কোপ নিয়ে যে কথা বলেছিলাম তার থেকে। অলরাইট? তাহলে রুলসটা কি? সেই জিনিসটা নিয়ে বুঝি। রুলসটা হচ্ছে আমাদের কাছে যদি একটা আউটার ফাংশন থাকে, এইবারে ফাংশনের নাম দেবো বাবা, আর আউটার ইনার না, ঠিক আছে? আর বাবার কাছে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে বাড়ি, হলো? মানে ঘর, যাই হোক। এইবার বাবার মধ্যে আরেকটা ফাংশন আছে যার নাম ছেলে, পোলাপান ধরে নিন। এবার মজার বিষয় হলো এই যে ছেলে, এই ছেলে কিন্তু এই বাড়ি অ্যাক্সেস করতে পারে। যেহেতু এটা বাবার বাড়ি, আমরা সবাই জানি আমাদের সবার বাবার বাড়ি আছে এবং আমরা বাবার বাড়িতে থাকি বা থেকে এসেছি এবং বাবার বাড়ি যেকোনো টাইমে আমি অ্যাক্সেস করতে পারি। তো ছেলের কিন্তু এই ফ্রিডমটা মারাত্মক। তার মানে এখানে যদি আমার কাছে একটা বাড়ি থাকে, সেই বাড়ি আমি এর ভিতরে অ্যাক্সেস করতে পারবো। তার মানে বাড়ির ধরুন নাম প্লেট আছে শান্তিনিকেতন। এটা বাড়ির একটা নাম দিয়েছে তার বাবা। ছেলের অ্যাকচুয়ালি অধিকার আছে যে সেই বাড়ির নামটা কিন্তু চেঞ্জ করে রেখে দিতে পারে অন্য কিছু। করে দিতে পারে আনন্দনিকেতন। সে কিন্তু পারে। তার সে অধিকার আছে। ঠিক আছে? এবারে এটাকে জাস্ট বোঝানোর জন্য আমি আনন্দনিকেতনটাকে একটু কমেন্ট করে দিই এবং এখানে এসে আমি একটা console.log বাড়ি দিয়ে দিই, বাড়ির নাম। এবারে এই ছেলেকে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখলাম যে ছেলেকে যদি আমাকে এক্সিকিউট করতে হয়, মানে জানাতে হয় পৃথিবীকে যে এই যে ছেলে আছে বাবার ছেলে, তাহলে আমাকে এক্সিকিউট করতে হবে এবং এই ডিফাইন যে হয়ে গেল, এইবার আমি বাবাকেও এক্সিকিউট করলাম এখানে। আমি দেখতে পাচ্ছি যে ছেলে বাড়িকে অ্যাক্সেস করে বাড়ির নাম বলতে পারছে। ইনফ্যাক্ট বাড়িতে যদি কোনো আলমারি থাকে যে আলমারির মধ্যে অনেক টাকা পয়সা আছে, সেই টাকা পয়সাও কিন্তু ছেলে সরাসরি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, কারণ সে বাড়িকে অ্যাক্সেস করতে পারছে। এবং তাই শুধু নয়, যে এক্সাম্পলটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে নিই, যে ছেলে এখানে এসে বাড়ির নামটা চেঞ্জ করে দিয়েছে আনন্দনিকেতন, এবং এক্ষেত্রে যদি আমরা বাবাকে আবার এক্সিকিউট করি চেঞ্জ করে, আমরা দেখছি যে বাড়ির নাম ছেলে চেঞ্জ করে দিয়েছে আনন্দনিকেতন। ছেলের কাছে পাওয়ার অনেক বেশি। তো রুল নাম্বার 1, ইনার ফাংশন থেকে আপনি আউটার ফাংশনের যে সমস্ত ভেরিয়েবলসগুলো আছে, যা কিছু ডিফাইন করেছেন, সেই সমস্ত ভেরিয়েবলসগুলো নির্দ্বিধায় অ্যাক্সেস করতে পারেন। আপনার পুরোপুরি অ্যাক্সেস আছে। হলো, এটা হচ্ছে প্রথম রুল। এবং আমি আস্তে আস্তে আপনার কাছে ক্লোজার শেখার যে সমস্ত স্টেপ এবং ধাপগুলো, সেগুলো প্রথমে পরিষ্কার করছি। একটা সময় এরকম আসবে যখন আমি বলবো আপনি ক্লোজার বুঝে গিয়েছেন, আমি ক্লোজার বুঝিয়ে ফেলেছি। ঠিক আছে? তো এগুলোকে খুবই মনোযোগ দিয়ে আপনি জানবেন, বোঝার চেষ্টা করবেন যেগুলো আমি বোঝাচ্ছি। যদি আপনার কাছে কোনো ইনার ফাংশন থাকে, সেই ইনার ফাংশন নির্দ্বিধায় বাবার সমস্ত কিছু, মানে আউটার ফাংশনের সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারে। এই জিনিসটা আসে কোথা থেকে? এই জিনিসটা হয় কোথা থেকে? এই জিনিসটা হয় পুরোপুরি লেক্সিক্যাল স্কোপিং, যেটা আমাদের স্কোপিং ভিডিওতে আমরা বুঝিয়েছিলাম, সেই লেক্সিক্যাল স্কোপিং থেকে। লেক্সিক্যাল স্কোপিং মানে আমি কি বলেছিলাম? যে একটা ফাংশনকে যেখানে রাখা হয়েছে, যেখানে অবস্থান করা হয়েছে, সেই ফাংশন তার ভিতরের সমস্ত কিছুকে তো অ্যাক্সেস করতে পারেই। কিন্তু সেটাকে যেখানে রাখা হয়েছে, তার বাইরের যে পরিবেশ আছে, সেই পরিবেশের সমস্ত জিনিসও সে অ্যাক্সেস করতে পারে। এবং এইভাবে আমরা যে স্কোপ চিহ্নের মাধ্যমে উপরে ওঠার যে ব্যবস্থাটা, সেটাও কিন্তু স্কোপের ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়েছিলাম। আপনি যদি স্কোপের ভিডিওটা এখনও দেখে না থাকেন এবং ডাইরেক্টলি ক্লোজারে এসে জাম্প করে থাকেন, আমি ডেফিনেটলি আপনাকে অনুরোধ করব যে স্কোপের ভিডিওটা একবার দেখুন। কারণ সেখানে শুধুমাত্র স্কোপ নয়, সেখানে var, let, const এগুলোও বোঝানো হয়েছিল, যার বেশ কিছু ইনফ্লুয়েন্স আমরা ক্লোজারের ওপরও দেখব। তো এটাকে এখানে পজ করুন, চলে যান ওই ভিডিওতে, টাইম দিন ওটাকে, তারপরে এখানে এসে আবার এটাকে শুরু করুন। ঠিক আছে? আর যদি আপনি ওটা অলরেডি দেখে থাকেন, গ্রেট, চলুন আমরা এগিয়ে যাই। তো এবারে আমি বুঝে গেলাম যে বাবার সমস্ত জিনিস ছেলে অ্যাক্সেস করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, মানে মানব জাতির মতোই, যে ছেলে যখন কিছু তৈরি করছে বা ছেলের কাছে যখন কিছু আছে, বাবা কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারে না। তার মানে এই যে সেম এক্সাম্পল যেটাকে আমরা লিখেছি, এটাকে যদি একটুখানি বাড়িয়ে চাড়িয়ে বা একটু ডিফারেন্ট করে আমরা লিখি, এবং ধরুন যে ছেলের আছে হলো একটা স্কুটার, এবং সে স্কুটারটা সে নিয়েছে হচ্ছে একটা অ্যাক্টিভা স্কুটার। এইটা যদি, এটাকে আমরা var দিয়ে লিখি, এইটা যদি বাবা অ্যাক্সেস করতে চায়, তার মানে হচ্ছে এই যে ছেলে বানিয়ে দিল স্কুটার, ছেলে এখানে এক্সিকিউটও হয়ে গেল। এইবার বাবা কি করলো, যে আচ্ছা ছেলের কাছে তো স্কুটার আছে, যাক ছেলে আমার বাড়ির নাম চেঞ্জ করে দিয়েছে, চলে যাক, ঠিক আছে। কিন্তু ছেলে একটা নতুন স্কুটার কিনেছে অ্যাক্টিভা, এবং খুব ভালো একটা ইয়েলো কালারের স্কুটার। এবার ছেলের এই স্কুটারটা আমি একটু নিয়ে দেখি। সেই জন্য বাবা কি করলো, যে ছেলে যে স্কুটারটা
কিনেছে এখন, সেই স্কুটারটাকে বাবা এখানে অ্যাক্সেস করার চেষ্টা করলো। ওকে? এবারে বাবা নিজেকে ডিফাইন করে নিজেকে এবার এক্সিকিউট করার চেষ্টা করলো। কিন্তু হায় রে কপাল! বাবা দেখছে যে আমার জন্য তো স্কুটার অ্যাভেলেবল না, স্কুটার নট এ ডিফাইন্ড। স্কুটার শুধুমাত্র ডিফাইন্ড ছেলের জন্য, ছেলের পরিবারের জন্য। তার কারণ হচ্ছে ছেলে এই জিনিসটাকে কিনেছে, সে বাবার সাথে কোনোভাবেই শেয়ার করতে পারবে না। কিছু, কিছু ক্ষেত্রে ঘটনাটা এরকম হয় মানবজাতির ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেকটা এরকম। তো এই যে দুটো রুল, যে বাবার সবকিছু ছেলে অ্যাক্সেস করতে পারছে, ছেলের কিছু যেটা নতুন ছেলে ক্রিয়েট করছে বাবা অ্যাক্সেস করতে পারছে না। এই দুটো রুল যে তৈরি করা হয়েছে প্রোগ্রামিং এ, এটা কিন্তু মানবজাতিকে দেখে তৈরি করা হয়নি। এর পিছনে যথেষ্ট লজিক আছে এবং সেই লজিকের জন্যই এটাকে তৈরি করা হয়েছে। কি জন্য? তার কারণ হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিংয়ে, যখন ফাংশনাল প্রোগ্রামিংয়ে স্পেশালি, যখন টপ থেকে রুট লেভেল থেকে আস্তে, 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 আস্তে ভিতরে ইনার ফাংশনের দিকে যেতে থাকি। আমরা দেখেছি একটু আগে যে ইনার ফাংশনে আমরা অসংখ্য লেভেলে চলে যেতে পারি। যত লেভেল খুশি আমরা তত লেভেল ভিতরে চলে যেতে পারি। তো এমন একটা লেভেলে আমরা গেলাম যেখান থেকে আমাদের কম্পিউটেশনকে শেষ করার জন্য আমাদের হয়তো বাইরে থেকে কিছু ইনপুট লাগবে। প্যারামিটারস আর আর্গুমেন্টের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, মনে আছে তো? হয়তো কোনো প্যারামিটার কিংবা আর্গুমেন্ট লাগবে। এবার সেই যে প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্টটা, সেটা হয়তো প্রথম যে ফাংশনটা, একদম আউটের যে ফাংশনটা, সেইখান থেকে আমাকে সাপ্লাই করতে হবে। যদি আমাকে সাপ্লাই করতে হয় আর ভিতরে একদম 4-5 লেভেল ভিতরে গিয়ে সেই পার্টিকুলার আর্গুমেন্টের ওপর, সেই পার্টিকুলার প্যারামিটারের ভ্যালুর উপর ডিপেন্ড করে কোনো কম্পিউটেশন করতে হয়, সেই পার্টিকুলার প্যারামিটার কিংবা সেই আর্গুমেন্টের অ্যাক্সেস তো আমার কাছে লাগবে। যদি সেই অ্যাক্সেস না থাকে তাহলে তো সেই কম্পিউটেশন হবে না। একটা এক্সাম্পল দিয়ে দেখি। একটা ফাংশন নিই, যেটার নাম দিই আউটার, এবং এই আউটার ফাংশনটা ধরুন একটা প্যারামিটার নিচ্ছে যেটার ভ্যালু হলো এক্স। এবার এই আউটার ফাংশনের মধ্যে আমি আরেকটা ফাংশন নিচ্ছি ইনার, এবং ইনার ফাংশনও আরেকটা প্যারামিটার নেয় যেটার ভ্যালু হচ্ছে ওয়াই। এখানে আমি দিয়ে দেবো ফাংশন। এবার এই ইনারের মধ্যে আমি কি করতে পারি, এমন একটা লজিক লিখতে পারি, ইফ ওয়াই গ্রেটার দেন 1 তাহলে কনসোল ডট লগ, আমি করলাম হচ্ছে ওয়াই, আর না হলে আমি করছি কনসোল ডট লগ ওয়াই মাল্টিপ্লাইড বাই 2। একটা লজিক। এই লজিকের মানে হয়তো কোনো মানে হয় না, কিন্তু সিম্পল একটা লজিক। এবারে যদি আমি ইনারকে এক্সিকিউট করতে চাই, ইনার যেহেতু একটা প্যারামিটার নাই, ইনারকে আমি একটা আর্গুমেন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তার মানে হচ্ছে এই যে ওয়াইয়ের ভ্যালু এইবারে হলো 3, বুঝবেন ভালো করে, ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালু হলো 3। এইবারে 3 এখানে আমরা করি ইফ এক্স গ্রেটার দেন 1, ওকে? যেহেতু আমরা বলছি যে বাইরের ভ্যালুর উপর ডিপেন্ডেন্সি। এইবারে এই যে এক্সের যে ভ্যালু আসবে, সেই ভ্যালুটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে আমরা 3ই লক করছি। আর যদি সেই ভ্যালুটা 1-এর থেকে ছোট হয় তাহলে আমরা বলছি 3 ইনটু 2, তার মানে হচ্ছে আমরা 6 লক করব এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা আউটারকে ডিফাইন করে ফেলি, আউটার ডিফাইন হয়ে গেল। এবারে আউটারের মধ্যে যখন আমরা এক্সিকিউট করছি তখন আমরা পাস করি 0। যদি 0 পাস করি, 0 কি গ্রেটার দেন 1? 0 গ্রেটার দেন 1 নয়, তাহলে হয়ে গেল 6। এইবারে যদি আমি পাস করি 4, তাহলে কিন্তু 3ই প্রিন্ট করবে। তার কারণ হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, যেটা এখানে পাস করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম সার্কামস্টান্সেস হতে পারে আপনার কাছে, যেখানে আপনার ইনারের ভ্যালুটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতে পারে যে বাইরে থেকে এক্স কিভাবে পাস করছে। কমন লাইফে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেব, ওই যে বাবা ছেলের এক্সাম্পল যে নিয়েছিলাম। এই যে বাবার কাছে বাড়ি ছিল, বাড়ির একটা নাম ছিল, ছেলে সেই নাম চেঞ্জ করতে পেরেছে, ছেলে স্কুটার কিনেছে, সেই স্কুটার বাবা অ্যাক্সেস করতে পারে না। অল ঠিক। এইবার ধরুন যে বাবার কাছে যে বাড়ি ছিল, সেই বাড়ির নাম তো ছেলে সহজে চেঞ্জ করে দিতে পারছিল। এবার বাইরে থেকে বাবাকে এসে গ্রামের কিছু লোকজন এসে বোঝালো, তারা কিছু ইনপুট দিল। বাইরের কিছু লোকজন এসে যদি ইনপুট দেয়, তাহলে বাবা হয়তো ছেলের সেই জিনিসটা, সেই যে নামটা, সেটা কোনোভাবেই চেঞ্জ করতে দেবে না। কিন্তু বাইরের লোকের যদি ইনপুট না থাকে, তাহলে হয়তো ছেলে সেই নামটা ঠিকমতোভাবে চেঞ্জ করতে পারে। প্রোগ্রামিং আমরা কিভাবে দেখবো এটাকে? সেম জিনিসটা আগে যেটা করেছি, তো সেই পার্টিকুলার প্রোগ্রামটাকে ফিরিয়ে আনি। ওকে? তাহলে আমরা এটাকে একটু মডিফাই করে নিই। ধরুন আমি এখানে একটা ইনপুট নিচ্ছি, প্যারামিটার ইনপুট। ওকে? সেটার নাম দিচ্ছি ইজ, নট ইজ, হ্যাজ বাইরের লোকের ইনপুট। তার মানে বাবার কাছে বাইরে গ্রামবাসীর কোনো ইনপুট আছে কিনা। তুমি ছেলেকে বাড়ি দিচ্ছ, বাড়ির কিন্তু জিনিসপত্র ছেলেকে তুমি চেঞ্জ করতে দেবে না। যদি এই ইনপুট বাবার কাছে না থাকে,
তাহলে বাবা সেই ইনপুট ছেলেকে কোনো সময় পাস করবে না। আর যদি সেই ইনপুট কোনোভাবে ছেলের কাছে পাস না হয়, তাহলে ছেলে সরাসরি বাড়ির নামকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু ইনপুট যদি পাস হয়ে যায়, তাহলে কিন্তু ছেলে কখনোই বাড়ির নামকে চেঞ্জ করতে পারবে না। ওকে? তাহলে ধরুন এই যে ভেরিয়েবলটা আমার কাছে আছে, এটা নিয়ে আমি একটা ইফ লিখলাম এবং বললাম যে নট হ্যাজ বাড়ির লোকের ইনপুট। যদি বাড়ির লোকের ইনপুট না থাকে, তাহলে বাবা ছেলে সে এই বাড়ির নামকে যথারীতি চেঞ্জ করে দিতে পারবে। অলমোস্ট কোনো প্রবলেম এখানে নাই। কিন্তু যদি বাইরের লোকের ইনপুট তার কাছে থেকে থাকে, তার মানে এইটা যদি ট্রু হয়, তার মানে সে কখনোই এই পার্টিকুলার বাড়ির নামকে চেঞ্জ করতে পারবে না। তখন তার কারণ এটা এই ইফের মধ্যে যাবে না। ছেলে তো বাবাকে স্কুটার দেয়ই না, সো সেই জন্য এটা স্কুটার অ্যাক্সেস নেই, আমরা আগেই দেখেছিলাম। এইবারে আমরা বাবাকে তৈরি করলাম, ডিফাইন করলাম ডিফারেন্টভাবে। বাবা প্রথমে বোকাশোকা বাবা ছিল। এইবার বাবার সাথে গ্রামবাসী আছে। গ্রামবাসী যদি ইনপুট দেয়, তাহলে কিন্তু বাবা ছেলেকে কোনোভাবেই বাড়ির নাম চেঞ্জ করতে দেবে না। এইবারে বাবা পায়নি গ্রামবাসীর ইনপুট। বাবা সে আগের মতোই গো বেচারা বাবা আছে। ছেলে বাড়ির নাম চেঞ্জ করে দিয়েছে। এইবার বাবা ইনপুট পেয়েছে গ্রামবাসীর ক্ষেত্রে, না, নাম চেঞ্জ করা যাবে না। নাম কিন্তু শান্তিনিকেতনে থেকে আছে। কি? কেমন আমরা ইনফ্লুয়েন্স করছি ছেলে বাবাকে নিয়ে? তাহলে এটা বুঝতেই পারছেন যে বাইরে থেকে যদি আমি কোনো রকমভাবে কোনো প্যারামিটারকে পাস করি, যদিও ছেলের কাছে সেই সমস্ত প্যারামিটারের অ্যাক্সেস আছে, বাবার সমস্ত লোকাল ভেরিয়েবলের অ্যাক্সেস আছে, বাবার কাছে যে প্যারামিটার পাস করা হচ্ছে তারও অ্যাক্সেস আছে, সেই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু ইনার যে ফাংশনটা, সেই ফাংশনটা নিজের যে এক্সিকিউশন এবং নিজের কাজ পরিষ্কারভাবে করতে পারছে। এই যে এক্সাম্পল আমরা দেখলাম, এই এক্সাম্পলে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পারবো এই যে বাড়ি, এই পার্টিকুলার ভেরিয়েবল, ছেলে এই পার্টিকুলার ভেরিয়েবলকে তার ভিতরে অ্যাক্সেস করে ইউজ করতে পেরেছে। এই যে হ্যাজ বাইরের লোকের ইনপুট, এই যে পার্টিকুলার ভেরিয়েবল, এই ভেরিয়েবলও কিন্তু ছেলে তার এই পার্টিকুলার ফাংশনের মধ্যে ইউজ করতে পেরেছে। এই যে মেকানিজম, যার মাধ্যমে একটা ইনার ফাংশন তার আউটার ফাংশনের বা তার লেক্সিক্যাল স্কোপে ডিফাইন করা যে কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারে এবং একটা লাইফ টাইম পর্যন্ত অ্যাক্সেস করতে পারে, তার এক্সিকিউশন পর্যন্ত অ্যাক্সেস করতে পারে, এই জিনিসটাকে বলা হয় ক্লোজার। ক্লোজার এর বাইরে আর কিছু না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতক্ষণ আমরা এতটা টাইম নিয়ে, অলমোস্ট হাফ অ্যান আওয়ার টাইম নিয়ে, এই যে ইনার ফাংশন, আউটার ফাংশনের কি রুল, ইনার ফাংশনের কি রুল, এই যে জিনিসটা আপনাদের বোঝালাম, এইটা বুঝে যদি আপনি এইটুকু বুঝতে পারেন যে ইনার ফাংশন কিভাবে তার বাইরের ফাংশনের স্কোপের যে সমস্ত ভেরিয়েবল আছে বা তার লেক্সিক্যাল স্কোপ, সে যেখানে বসে আছে তার পারিপার্শ্বিক স্কোপের ভেরিয়েবলের যে অ্যাক্সেস সে নিতে পারছে এবং সেটাকে তার লাইফ টাইম পর্যন্ত ধরে রাখতে পারছে, এই জিনিসটাকে বলা হয় ক্লোজার। এর নাম ক্লোজার, তার কারণ হচ্ছে এটাকে আমরা ইংরেজিতে বলি যে এই ইনার ফাংশন আউটার ফাংশনের যে সমস্ত ভেরিয়েবলগুলো আছে সেগুলোর ওপরে ক্লোজ করে আছে মানে এই যে এর যে পরিধি, এই পরিধির ওপরে ক্লোজ করে আছে। আর এটা এই কারণেই বলা হচ্ছে, তার কারণ বাইরের যে ফাংশন তার অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার পরেও বাবা হয়তো কোনো একদিন সে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও ছেলে কিন্তু এই পার্টিকুলার বাড়িটা নিয়ে বাড়িটা ভোগ করে এগিয়ে চলে যেতে পারবে। আমাদের গল্পের সাথে একটু মিলছে, তাই না? বাবা ছেলে একটা বাড়িতে থাকতো, তারপরে বাবা একদিন বৃদ্ধ হয়ে গেলেন, বাবার সমস্ত প্রপার্টি সেই বাড়ি সেই ছেলের কাছে চলে আসলো এবং ছেলে সেই প্রপার্টিকে ভোগ করতে পারলো। ছেলে যদি শহরেও চলে যায়, তাহলেও সেই প্রপার্টি যেটা বাড়ি, সেটা কিন্তু তার কাছে থেকে গেল। এই যে এক্সাম্পলটা, এই পার্টটা, যে বাবার অস্তিত্ব চলে যাওয়ার পরেও ছেলের কাছে বাবার যে প্রপার্টি তার অস্তিত্ব থেকে যাবে, চলুন এইটাকে এবার আমরা একটু দেখে নিই। সেম এক্সাম্পল, বাবা ছেলে এক্সাম্পল, যাতে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয় সেটাকে আমরা একবার দেখে নিই। সেম বাবা ছেলে এক্সাম্পল, স্কুটার বাদ দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে ছেলের কেনা স্কুটার সে কোনোদিনই বাবাকে দেয়নি এবং সেজন্য কিন্তু বাবা ছেলের যে স্কুটার সে কোনোদিন চালাতে পারবে না। আচ্ছা, আমরা প্রথমেই বলে নিয়েছিলাম, এই জন্য আমার খুব ভালো লাগে যে প্রথমে স্টেজ সেট করে নিতে, যাতে সে স্টেজের উপরে উঠে আপনারা যতটা খুশি নাচানাচি করতে পারেন এবং জিনিসপত্র ভালোভাবে শিখতে পারেন। আমরা স্টেজে এটা বলেছিলাম শুরুতে যে একটা আউটার ফাংশনের মধ্যে যখন ইনার ফাংশন থাকে, সেই ইনার ফাংশনকে দুভাবে এক্সিকিউট করা যায়। একটা ভাবে এক্সিকিউশন আমরা অলরেডি দেখেছি যে ডিফাইন করার পরে আমরা ইনার ফাংশনকে ইমিডিয়েটলি এখানে এক্সিকিউট করে নিতে পারি। আর একটা কীভাবে আমরা একে রিটার্ন করতে পারি।
এই যে রিটার্নের যে এক্সাম্পলটা, এইটা ক্লোজারকে আরও বেশি মারাত্মক করে দেয়। এইটা ক্লোজারকে আরও বেশি পাওয়ারফুল করে যে আউটার ফাংশনের এক্সিকিউশনের পরেও ইনার ফাংশন বেঁচে থাকতে পারে। এবারে ধরুন আমরা এখানে বাবাকে ডিফাইন করেছি, আমরা ছেলেকে ডিফাইন করেছি, ছেলেকে এখনো পর্যন্ত এক্সিকিউট করিনি। আমরা বাবাকে কিন্তু এক্সিকিউট করে দিতে পারি। আচ্ছা, বাবাকে এক্সিকিউট করলে কি হবে? আমরা আগে একটা এক্সাম্পল দেখেছি। বাবা এখানে ফাংশন ছেলে রিটার্ন করছে, তার মানে বাবাকে আমি যখনই এক্সিকিউট করব, বাবা কিন্তু আমাকে রিটার্ন করবে ছেলে। দেখি, বাবাকে আমি যখনই এক্সিকিউট করছি, বাবার সাথে সাথে আমাকে রিটার্ন করছে ছেলে, কিন্তু সেই ছেলেটা কি? এটা একটা ফাংশন। তার কারণ আমি এখান থেকে ফাংশনকে রিটার্ন করছি। ঠিক আগের মতো যখন আমি এই যে রিটার্ন, বাবার যে রিটার্ন, সেটাকে একটা ভেরিয়েবলে নিতে পারি। সেখানে আমি একটা ভেরিয়েবল নিতে পেলাম যে আমার ছেলে একটা ভেরিয়েবল হলো, এবং সেই ভেরিয়েবলে যেই জিনিসটাকে রিটার্ন করছে। তাহলে এখন আমার ছেলে, এই যে জিনিসটা, এটা কিন্তু বাই ইটসেলফ ছেলে ফাংশন। তাহলে আমার ছেলেকে যদি আমি এখন এক্সিকিউট করি, তাহলে আমার ছেলে রিটার্ন করবে এই যে চেঞ্জড বারের নাম। আচ্ছা, এইখানে একটা বিরাট একটা জিনিস ভাবার আছে। বাবার যে এক্সিকিউশন, সেটা কিন্তু এখানেই সারা। আমরা ফিরে যাচ্ছি আবার আগের ভিডিওতে, যেখানে আমরা কল স্ট্যাক, এক্সিকিউশন, কনটেক্সট সব শিখেছি। এই জন্যই আমরা স্টেপ বাই স্টেপ এগোই। এক্সিকিউশন কনটেক্সটে আমরা পরিষ্কার শিখেছি যে একটা ফাংশনকে যখন রাখা হচ্ছে কল স্ট্যাকে, যখন সেই ফাংশনটাকে এক্সিকিউট করা হয়, তখন সেই ফাংশনটাকে কল স্ট্যাক থেকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এবং সেই ফাংশনের মাধ্যমে যা সমস্ত কিছু মেমরি অ্যালোকেশন করা হয়, সেই সমস্ত মেমরি অ্যালোকেশনগুলো গার্বেজ কালেক্টর এসে কোনো এক টাইমে আস্তে আস্তে খেয়ে দিয়ে সেগুলোকে ফাঁকা করে দেয়। তাহলে বাবার যখন এক্সিকিউশন শেষ, বাবার মধ্যে যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো তো শেষ হয়ে যাওয়ার কথা। বাবার মধ্যে কি কি ছিল? বাবার মধ্যে ছিল বাড়ি, বাবার মধ্যে যদি থাকতো হাড়ি, বাবার মধ্যে যদি থাকতো আলমারি, সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না। এখানে একটা জিনিসের ডিফারেন্স আছে। যেই জিনিস, বাবার যে সমস্ত জিনিস ছেলে ইউজ করছে, বাবার এক্সিকিউশন হয়ে যাওয়ার পরেও সেই সমস্ত জিনিসগুলো কখনোই গার্বেজ কালেক্টেড হবে না। ক্লোজারের ক্ষেত্রে, ইনার ফাংশনের ক্ষেত্রে এটা একটা মারাত্মক ডিফারেন্স, যেটা ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করা হয়। যে গার্বেজ কালেকশনের ক্ষেত্রে, নর্মাল ফাংশন এক্সিকিউশনের ক্ষেত্রে যেরকমভাবে গার্বেজ কালেকশন হয়, ইনার ফাংশন বা ক্লোজারের ক্ষেত্রে গার্বেজ কালেকশনের কোনো রকম ডিফারেন্স থাকে কিনা? ইয়েস। এইখানে যদি বাবার কাছে থাকতো হচ্ছে বাড়ির ছাড়াও, বাবার কাছে থাকতো একটা গাড়ি, বাবার কাছে থাকতো হয়তো একটা আলমারি, বা বাবার কাছে থাকতো একটা ব্যাংকের বুক, ছেলে যদি শুধুমাত্র বাড়িকে অ্যাক্সেস করতো, এই যে বাবা এখানে এক্সিকিউট হয়ে গেল আগে এক্সিকিউশনের পরে, কিন্তু যেহেতু বাড়িটা ছেলে এখনো এক্সিকিউট হয়নি এবং ছেলে এখনো ইউজ করছে, এই লাইন হওয়ার আগে, এই যে ছেলের, যে আমার ছেলেতে অ্যাসাইন হয়েছে এবং আমার ছেলে এক্সিকিউট হওয়ার আগে পর্যন্ত, এই জিনিস কখনোই গার্বেজ কালেক্টেড হবে না, এই সব সময় মেমোরিতে থাকবে। বোঝা যাচ্ছে? একটা ক্রিটিক্যাল জিনিস আমরা বুঝে গেলাম। তাহলে ক্লোজারের ক্ষেত্রে আমার যে আউটার ফাংশন, সেই ফাংশনের এক্সিকিউশন হয়ে যাওয়ার পরেও তার ভিতরের কিছু জিনিসের অস্তিত্ব ইনার ফাংশনের মধ্যে থেকেই যায়, যদি ইনার ফাংশন সেই বাইরের ফাংশনের জিনিসটাকে ইউজ করে থাকে। এবং এটাই একটা সবথেকে পাওয়ারফুল জিনিস ক্লোজারের, এটাই একটা সবথেকে পাওয়ারফুল জিনিস জাভাস্ক্রিপ্টের, যে বাইরের ফাংশনকে এক্সিকিউট করে দেওয়ার পরেও, আউটার ফাংশনকে এক্সিকিউট করে দেওয়ার পরেও, তার যে ভেরিয়েবলস, তার যে স্টেট, তার যে স্কোপের জিনিসপত্র, সেগুলো ইনার ফাংশনের মাধ্যমে স্টিল বেঁচে থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত ইনার ফাংশন নিজে এক্সিকিউট হয়ে যাচ্ছে। সেই ইনার ফাংশনের নাম ক্লোজার, যতক্ষণ না পর্যন্ত ক্লোজারকে আমরা এক্সিকিউট করছি। দ্যাটস ইট, ক্লোজার ডান। ক্লোজারে এর বাইরে আর কিছু নেই। এবারে আমরা যেটা করবো, এবার আমরা যেটাতে ফোকাস করবো, সেটা হচ্ছে পিওর প্র্যাকটিস। আমরা বেশ কিছু এক্সাম্পল এবার নেব এক এক করে, জানি না কতগুলো নিতে পারবো, কারণ আমি চাই না ভিডিওটা খুব একটা বড় হোক, বাট বিশেষ কিছু এক্সাম্পল আমরা নিব এক এক করে, এবং সেই এক্সাম্পলগুলো আমরা চলুন এক এক করে নিজেরা সলভ করা শুরু করি। এক্সাম্পল নেব, ওটার উত্তর কী হবে একটু চিন্তা করব, উত্তরটা কেন এরকম হচ্ছে সেটা বার করব, এবং আপনি আমার সাথে কনফিডেন্স পাবেন যে আপনি ক্লোজার খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। কি? আমাদের প্রথম প্রশ্ন, এই পার্টিকুলার কোডের আউটপুট কী হবে? আচ্ছা, কোডটাকে একবার স্টাডি করা যাক, খুব সিম্পল। আমাদের কাছে একটা আউটার ফাংশন আছে, আউটার ফাংশনে একটা ভেরিয়েবলের ডিক্লারেশন আছে, তার মধ্যে একটা ইনার ফাংশন আছে, সেই ইনার ফাংশনে আউটার ফাংশনের যে ভেরিয়েবলটা আছে তার কনসোল ডট লগ আছে, এবং তারপরে এক্স ইকুয়ালস টু 20 করা হয়েছে, মানে আউটার ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেটাকে চেঞ্জ করা হয়েছে, এবং এখানে ইনারকে রিটার্ন করা হয়েছে। এখানে যেহেতু ইনারকে রিটার্ন করা হয়েছে, তার মানে আউটারকে যখন আমি এক্সিকিউট করছি, ঠিক বাবা ছেলের মতো, সেটাকে আমরা অন্য একটা ভেরিয়েবলে ধরে নিয়েছি, তার মানে এর মধ্যে এখন ইনার আছে, যেহেতু আউটার থেকে ইনারকে রিটার্ন করা হচ্ছে। এবার আমি এখানে ইনারকে এক্সিকিউট করছি। ভেরি সিম্পল। এটার আউটপুট কী হবে আপনাদের কি মনে হয়? এটার আউটপুট 20। কেন? তার কারণ
যখন আমি আউটারকে এখানে এক্সিকিউট করেছি, তখন যে ইনার ফাংশনটা সেটা আউটার ফাংশনের একটা ভেরিয়েবলকে ক্লোজ করেছে। ক্লোজ করা মানে কারণ হচ্ছে ইনার ফাংশনটা এক্ষেত্রে একটা ক্লোজার। এই যেহেতু আউটার ফাংশনের একটা ভেরিয়েবল এক্সকে ক্লোজ করেছে, তার কারণ হচ্ছে এক্সকে এর ভিতরে ইউজ করা হয়েছে। এবারে আমরা বলেছি আউটার ফাংশনের অস্তিত্ব শেষ হয়ে যাক। আউটার ফাংশনের অস্তিত্ব এখানে শেষ যখন এটা এক্সিকিউট হয়ে গিয়েছে। কিন্তু আউটার ফাংশন যে ইনার ফাংশনকে এখানে রিটার্ন করেছে, তার মধ্যে যে ভেরিয়েবলটা ও এখানে ক্লোজ করেছিল, সেই ভেরিয়েবলটার অস্তিত্ব এখনো পর্যন্ত এক্সিস্টেড যতক্ষণ না পর্যন্ত ইনার ফাংশনকে আমরা এক্সিকিউট করছি। এটা আমরা বলেছিলাম রুল। তার মানে এই পার্টিকুলার লাইনে আউটার ফাংশনের যে রেফারেন্স, এইখান থেকে আউটার ফাংশনের যে রেফারেন্স, সেই রেফারেন্সটা ইনট্যাক্ট আছে। সেই রেফারেন্সের মধ্যে যা কিছু ভ্যালু আসুক, সেটা 10 ছিল, পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হয়ে 20 হয়ে যাক, ডাজেন্ট মাইন্ড। এই পার্টিকুলার ভেরিয়েবলটাকেই এ ক্লোজ করেছে, এই পার্টিকুলার ভেরিয়েবলটাকেই এর অ্যাক্সেসের মধ্যে রাখবে, এর রেফারেন্সকে এর অ্যাক্সেসের মধ্যে রাখবে। তার মানে আমি যখন এই যে এখানে ইনার করেছি, ইনার তো আমি এখানে ডিফাইন করেছি, এই ডিফাইন করার পরে যদি এক্স এর ভ্যালু চেঞ্জও হয়ে যায় এখানে, সেখানেও কিন্তু এই সেম এক্সকেই, এর বাইরের যে এক্স আছে সেই এক্সকেই ও রেফার করে আছে। সেই এক্সের ভ্যালুটা এখানে 10 আছে, এরপরে 20 হোক, এরপরে 30 হোক, এরপরে 40 হোক, যতক্ষণ না পর্যন্ত ইনারকে আমরা রিটার্ন করছি, ততক্ষণ পর্যন্ত এক্সের ভ্যালু যাই চেঞ্জ হয়ে যাক, সেম এক্সকেই এ রেফার করে যাবে। ঠিক আছে? এবার যেহেতু একে সেম এক্সকেই রেফার করে আছে, তার মানে এক্সের ভ্যালু প্রথমে 10 ছিল, দ্যাটস ফাইন। কিন্তু আমি যতক্ষণে এই ইনার ফাংশনকে এখানে এক্সিকিউট করছি, ততক্ষণে এক্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে 20 হয়ে গেছে। তার কারণ হচ্ছে তারপরেই আমি ইনারকে এখান থেকে রিটার্ন করেছি। তো সেই কারণে এক্সের যে আপডেটেড ভ্যালুটা, সেই আপডেটেড ভ্যালুটাই এ এখানে রেফার করছে, সেই আপডেটেড ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। তো এটার অ্যান্সার হচ্ছে এটা ক্লোজার থেকে। ক্লোজার কি সেটা আমরা আগে বুঝেছি। ক্লোজারকে ইউজ করে আমরা কিভাবে এই এক্সাম্পলটা সলভ করলাম সেটা আমরা বুঝলাম। চলুন চলে যাই সেকেন্ড এক্সাম্পলে। আরও একটা এক্সাম্পল, আরও একটি কোশ্চেন। এবার এই ধরনের কিছু কোশ্চেন কিন্তু আপনি ইন্টারনেটও পেয়ে যাবেন খুঁজলে। আপনি যে ক্লোজারের ইন্টারভিউ কোশ্চেন এইভাবে সার্চ করতে পারেন, মানে এই ভিডিওর পরে দেখবেন এই ধরনের কিছু কোশ্চেন অলরেডি আছে আমাদের ইন্টারনেটে। কিছু কিছু কোশ্চেন আমি ইন্টারনেট থেকেও তুলেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। তো যদি অতিরিক্ত কোনো প্রশ্ন পান, সেই প্রশ্নগুলোকে নিজে সলভ করার চেষ্টা করবেন, যে পদ্ধতিগুলো আমরা এখন শিখছি সেই পদ্ধতিগুলো দিয়ে। যদি কোনো কারণে আপনি বেঁধে যান, প্লিজ এসে কমেন্ট করুন, আমরা দুজন একসাথে শিখব। তাহলে এবারে এই প্রশ্নের উত্তর কী হবে বুঝিয়ে নিই একটু। একটা আউটার ফাংশন আছে, সেখানে একটা ভেরিয়েবল করা আছে এক্স 10। এবারে একটা ইনার ফাংশন আছে, যথারীতি ইনারকে রিটার্ন করা হয়েছে, কিন্তু তার আগে এক্সকে চেঞ্জ করা হয়েছে ঠিক আগের মতো। ঠিক আছে? এবং এখানে আউটারকে এখানে এক্সিকিউট করা হচ্ছে। অফকোর্স আউটারকে এক্সিকিউট করার সাথে সাথে আমার কাছে রিটার্ন ইনার যেহেতু হচ্ছে, তো সেই জন্য ইনারকেও আমরা পরে এক্সিকিউট করছি। এখানে এক্সট্রা যে জিনিসটা হয়েছে সেটা হলো যে এই ইনারের ভিতরে লোকাল একটা ভেরিয়েবল আছে। সেই ভেরিয়েবলের সাথে এই যে আউটার ভেরিয়েবল এক্স, তার একটা অ্যাডিশন হয়ে কনসোল ডট লগ হচ্ছে। তাহলে এবার আমরা সিকোয়েন্সটা ভাবি। প্রথমে এটার আউটপুট কী হবে ভেবে নিন। অলরাইট, তাহলে এটার আউটপুট বলছে 25। কেন এটার আউটপুট 25? আপনি কি 25 পেয়েছেন? যদি পান তাহলে গ্রেট। আউটপুট 25, তার কারণ আবার এই যে ইনার এ ক্লোজ করেছে হচ্ছে এক্সকে। ভেরি গুড। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত ইনার রিটার্ন হয়েছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 20, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখেছি। এবার ইনারের নিজস্ব একটা ভেরিয়েবল আছে ওয়াই, যেটা স্কুটারের মতো বাইরের কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এ নিজে ভিতরে অ্যাক্সেস করতে পারবে। এক্স এর ভ্যালু তো 20 ছিলই, তার সাথে 5 আরও যুক্ত হয়ে গেল 25। ক্লিয়ার? ভেরি ইজি এক্সাম্পল হয়ে গেল। এবার চলে যাই আমরা থার্ড এক্সাম্পলে। এই এক্সাম্পলটা হয়তো একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে আপনি নিশ্চয়ই পারবেন। শুধুমাত্র ডিফিকাল্টিটা এই এক্সাম্পলে কারণ হচ্ছে আমরা এখানে একটা আইআইএফই, ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন এক্সিকিউটর ইউজ করেছি। ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন জিনিসটা কি, এটাকে আমরা একটু বুঝিনি এই এক্সাম্পলটা করার আগে। আমার কাছে যদি একটা ফাংশন এক্স থাকে এবং ধরুন এক্স একটা প্যারামিটার নিচ্ছে এ, এবার সিম্পল একটা জিনিস আমি এখানে করতে পারি, কনসোল ডট লগ অফ এ। ভেরি সিম্পল। এটাকে আমরা কিভাবে এক্সিকিউট করি সবসময়, আমরা এখানে এসে এটাকে ডিফাইন করলাম, তারপর এখানে এসে এক্সকে একটা ভ্যালু দিলাম 1 2 3 বা সামথিং, সেটা দিয়ে আমরা এক্সিকিউট করলাম। তাহলে প্রথমে আমরা ডিফাইন করছি, তারপরে এসে আবার আমরা এক্সিকিউট করছি। তার মানে কেউ এটাকে ডিফাইন করছে, তারপরে কেউ এটাকে কল করে ইনভোক করছে। এই কেউ জিনিসটা অন্য একটা প্রোগ্রামও হতে পারে, অন্য একটা ডেভেলপারও হতে পারে, অন্য একটা ফাইলও হতে পারে, যা কিছু হতে পারে। এই জিনিসটা না করে আমরা কিন্তু ফাংশনটাকে একভাবে লিখতে পারি, যেটাকে আমরা বলতে পারি যখন আমরা ফাংশনটাকে ডিফাইন করছি, ডিফাইনের সাথে সাথে আমরা ইমিডিয়েটলি ওকে এক্সিকিউট করে দেবো। তাহলে সেম ফাংশনটা যদি আমি এখান থেকে কপি করি, আবার এখানে পেস্ট করি, একে যদি আমরা বলি ইমিডিয়েটলি ইনভোক করতে হবে, তাহলে আমরা একে এর আশেপাশে একটা প্যারেন্থেসিস দিয়ে দেবো,
এবং যে আর্গুমেন্টটা 1 2 1 2 যেরকম পাস করছিলাম সেটাকে আমরা এইখান থেকেই পাস করে দেবো। এই জিনিসটা যদি করি সাথে সাথে কি হবে, ডিফাইনের সাথে সাথে এক্সিকিউটও হয়ে গেল। এই জিনিসটাকে আমরা বলি আইআইএফই, যেটা আমাদের ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন এক্সিকিউশন। ওকে, তাহলে এই হলো আইআইএফ এর ব্যাপার। তা চলে যাই আমাদের আবার যে এক্সাম্পলটা একটু আগে আমরা দেখেছিলাম সেটাতে, সেই পার্টিকুলার প্রবলেমটাতে। বলুন এটার আউটপুট কি হবে? আচ্ছা, এটা একটা ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন, তার মানে আমার ডিফাইন করার সাথে সাথে আমি যখন এন্টার করবো এটা এক্সিকিউট হয়ে যাবে। এখানেও একটা আউটার ফাংশন আছে, এখানেও একটা ক্লোজার আছে, সেটা হচ্ছে এই ইনার ফাংশন। এই ইনার ফাংশনটাকে আমরা ক্লোজার বলছি, তার কারণ হচ্ছে আউটার ফাংশনের যে প্যারামিটার ভ্যালু এক্স সেটাকে ক্লোজ করে রয়েছে, সেটাকে ধরে রয়েছে, সেটাকে ছাড়েনি। ঠিক আছে, যদিও এর একটা প্যারামিটার আছে যেটা আমরা পাস করছি, কিন্তু সেই প্যারামিটারটা এর ভিতরে ইউজ করেনি। এবার এই যে এক্সটা, এই এক্সটা ম্যাপ হবে 100 এর সাথে, কারণ হচ্ছে আউটারের যে ইমিডিয়েট ইনভোকেবল এক্সিকিউটরের মাধ্যমে আমরা এক্সকে 100 হিসেবে পাস করেছি। সিমিলারলি এই যে ইনার ওয়াই, এটা তো শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে, এইটার যে ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে 105। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি হবে? অফকোর্স এক্স এর ভ্যালু যেহেতু 100 এবং এই ইনার ফাংশন যে ক্লোজার এক্স এর ভ্যালুকে ডাইরেক্টলি ক্লোজ করে আছে, কোনো রকম মডিফিকেশন করেনি, এক্স এর ভ্যালু 100 সরাসরি এর কাছে অ্যাক্সেসেবল, তার ওয়াই এর ভ্যালু দিয়ে আমরা এখানে কিছু করিনি। তার মানে আমি যখন এটাকে এন্টার মেরে এক্সিকিউট করব, আমি এক্স এর ভ্যালুটা এখানে লগ হিসেবে পাবো 100। তো এই যে জিনিসগুলো, এই ধরনের যে প্রোগ্রামগুলো আপনাকে দেওয়া হয়, এই ধরনের প্রোগ্রামগুলো যদি আপনাকে ইন্টারভিউতেও দেওয়া হয়, ছোট ছোট প্রোগ্রাম হলেও বা বড় সড়ো কিছু জিনিসপত্র হলেও ফান্ডা কিন্তু সবসময় এক, ফান্ডামেন্টালি এরা সবসময় সেম। মানে আপনাকে শুধু ভাবতে হবে যে ইনার ফাংশন, আউটার ফাংশন, আউটার ফাংশন, ইনার ফাংশন, এই ব্যাপারগুলো দিয়ে। ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত সমস্ত এক্সাম্পলে ভার ইউজ করেছি, তার কারণ হচ্ছে আমরা স্কোপের ভিডিওতে ভেরি ক্লিয়ারলি শিখেছি যে ভারের স্কোপ কি, ভার ফাংশন স্কোপ, লেটের স্কোপ কি, লেট ব্লক স্কোপ, ফাংশন স্কোপ মানে কি, ব্লক স্কোপ মানে কি, স্কোপের ভিডিওতে লেখা আছে, দেওয়া আছে, পড়ে নিন, জেনে নিন। ঠিক আছে, এইবারে কিছু আমরা দেখি, সেগুলো হচ্ছে লেট দিয়ে এবং ভার আর লেটের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স দিয়ে আমরা কিভাবে জিনিসগুলোকে সলভ করতে পারি। তো চলুন আর একটা কুইকলি এক্সাম্পল। আমার কাছে আছে কাউন্ট বলে একটা লেট কাউন্ট, এবং এই জিনিসটা এই ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা আছে। ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন আমরা এখানে নিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের আবার ডিফাইন করে আবার এক্সিকিউট করতে হবে না। এক্সেলেন্ট, কাউন্ট এখানে বাইরে দেওয়া আছে, ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন কোনো আর্গুমেন্ট বা কোনো প্যারামিটার নেয় না, সেই জন্য এটাকে ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে। এইটার আউটপুট কি হবে দেখে নিন একবার। এর মধ্যে আমি চেক করছি ঠিক আগের মতনই, কিন্তু বাবা ছেলের প্রোগ্রামটার মতো। কাউন্ট যদি 0 হয় তাহলে আমি কাউন্টকে 1 বানাচ্ছি, কনসোল ডট লক করছি, তারপর এখানে কাউন্টকে আমরা প্রিন্ট করছি। এর ভ্যালু কি হবে? এর ভ্যালু কি হবে 0 1 1 0 0 0 না 1 1? এর ভ্যালু হবে 1 0। তার কারণ কি? তার কারণ আপনি হয়তো ততক্ষণ ধরেই ফেলেছেন। এই যে ফাংশন ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন, আমরা সবসময় বলেছি যে এই ফাংশনের অ্যাক্সেস এর বাইরের যে কোনো ভেরিয়েবল ডিক্লিয়ারেশন এবং তার ভ্যালুর উপরে আছে। ওদের অ্যাক্সেসটা আছে হচ্ছে ওই সমস্ত ভেরিয়েবলগুলোতে, সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু ওই স্কোপের মধ্যে যাই হোক, সে সবসময় তার ওই স্কোপের লেটেস্ট ভ্যালু পাবে। ওকে, তাহলে কাউন্টের ভ্যালু যেহেতু 0, এই লক কাউন্টের মধ্যে আমি যে ইফ কাউন্ট করেছি, এই কাউন্ট হচ্ছে এই বাইরের কাউন্ট যেটাকে আমি অ্যাক্সেস করছি। আমি এখানে অ্যাক্সেস করে বলছি যদি কাউন্ট 0 হয় তাহলে কাউন্টের ভ্যালু করে দাও 1, কিন্তু এইখানে একটা মজার ব্যাপার, এখানে আমি আবার লেট ইউজ করেছি। তার মানে এই যে কাউন্টটা, এই কাউন্টটা কিন্তু আর বাইরের কাউন্ট নয়, এটা এই পার্টিকুলার ই ব্লকের মধ্যে তৈরি করা একটা লোকাল ভেরিয়েবল। ব্লকের মধ্যে যেহেতু লেট দিয়ে তৈরি করা হয়েছে, তার মানে এই যে কাউন্ট, ভিতরের কাউন্ট, তার অস্তিত্ব শুধুমাত্র এই ব্লকের ভিতরে, এই ব্লকের বাইরে নয়। খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিস আপনার যদি ওভারলুক হয়ে যায়, আপনি সেখানে ফেল করেছেন। আপনি যদি ভালোভাবে একটু দেখেন, আপনি কিন্তু খুব মজা নিয়ে সেটাকে পাস করবেন। ঠিক আছে, যেহেতু লেট ব্লক স্কোপ, তার মানে এই যে কাউন্ট আমি তৈরি করেছি, এই কাউন্টের অস্তিত্ব এর বাইরে নেই। আর এখানে আরেকটা জিনিস যেটা আমি স্কোপে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ভেরিয়েবল শ্যাডোয়িং, সেটাও কিন্তু হচ্ছে। এই যে কাউন্ট যেটা বাইরের ভেরিয়েবল ছিল, সেটাকে এই ইফের মধ্যে এই কাউন্টটা শ্যাডো করছে, মানে বাইরেরটাকে হাইড করে নিজে নিজেকে প্রচার করছে। তার মানে কোনো কারণে যদি কাউন্টের ভ্যালু 0 হয়, আর সেই কাউন্টের ভ্যালু 0 হওয়ার জন্য যদি এই ইফের মধ্যে আসা হয়, তাহলে এখানে একটা নতুন কাউন্ট ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে যার ভ্যালু হলো 1, এবং সেটাকে এখানে
কি করা হয়েছে, কনসোল ডট লগ করা হয়েছে। এই ইফের বাইরে যখনই আমি চলে আসছি, এই কাউন্টের কোনো অস্তিত্ব নেই। যদি ইফের বাইরে কোনো কাউন্ট এখানে ইউজ হয়, স্কোপ এবং স্কোপ চেনের হিসাবে জাভাস্ক্রিপ্ট চেষ্টা করবে খোঁজার জন্য, আচ্ছা এই ফাংশনের ভিতরে কোনো কাউন্ট কি আছে ভাই, এই ফাংশনের ভিতরে তো কোনো কাউন্ট নেই, তাহলে আমি অ্যাজ এ স্কোপ চেন একটু বাইরে যাই, তো ও বাইরে তো একটা কাউন্ট আছে, তার মানে এই কাউন্টটা নিয়ে আমি কাজ করব, এইটা 0 হলো। তাহলে এইবার যদি আমরা প্রোগ্রামটা পুরোপুরি এক্সিকিউট করি, যখন কাউন্ট আমরা 0 ছিল বাইরের কাউন্টটা, তখন লক কাউন্ট কাউন্ট ইকুয়ালস টু 0 পেয়েছিল বাইরের কাউন্টটা, সেই জন্য ইফের ভিতরে ঢুকে গিয়েছিল, ঢুকে গিয়ে এখানে একটা নতুন কাউন্ট এসছে, নতুন ভেরিয়েবল অল টুগেদার উইথ ভেরিয়েবল শ্যাডোয়িং, এই কাউন্টটা হয়ে গেছে 1, এখানে করে দিয়েছে প্রিন্ট 1। যখন ইফের বাইরে বেরিয়ে এসছে, এই খুঁজছে যে আচ্ছা কাউন্ট তো আমি আর পাই না আমার মধ্যে, কারণ এর মধ্যে কাউন্ট নেই, এই কাউন্টটাকে নিতেই পারবে না, কারণ এটা ইফের মধ্যে এর অস্তিত্ব আছে, এর বাইরে আর অস্তিত্ব নেই, তার কারণটা লেট দিয়ে ক্রিয়েট করেছি, এটা ব্লক স্কোপ। এটা যদি ভার দিয়ে করতাম তাহলে এইটাই বাইরে থাকতো ফাংশনাল স্কোপ হিসাবে। এবার যেহেতু লেট স্কোপ মরে গিয়েছে, তাহলে এর আমার মধ্যে তো কাউন্ট নেই, তাহলে আমি একবার বাইরে দেখি তো আমার বাইরে কাউন্ট আছে কিনা, আমার বাইরে তো কাউন্ট আছে, কাউন্টের ভ্যালু 0, তার মানে 1 আর 0। সব কিছু যা যা শিখেছি এখনো পর্যন্ত সবকটা ভিডিওতে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সব কিছুর অ্যান্সার করছি। এইবারে একটা প্রসিদ্ধ জিনিসের আমরা অ্যান্সার খুঁজবো, যেটা হয়তো সমস্ত ক্লোজারের টিউটোরিয়ালে রাখা আছে এবং আপনারা কেউ কেউ হয়তো এটার উত্তর জানেন, কিন্তু আমি আমার তরফ থেকে একবার এটাকে বোঝানোর চেষ্টা করি। দেখেছেন কি এটাকে আগে, এই পার্টিকুলার এক্সাম্পলটাকে আমি শিওর আপনি দেখেছেন। এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা ফর লুপ চালাচ্ছি এবং এই লুপের সাথে ক্লোজারের কি অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। এখানে কি হচ্ছে, আমরা ফর লুপ নিয়েছি, ফর লুপের মধ্যে i ইকুয়ালস টু 0, i লেস দ্যান 5, i প্লাস প্লাস হচ্ছে, তার মানে প্রত্যেকবার লুপ হবে। লুপ হয়ে এখানে সেট টাইম আউট বলে একটা জাভাস্ক্রিপ্টের ওয়েব এপিআই আছে, সে কি করে, আমরা এই সেট টাইম আউটের খুঁটিনাটি ব্যাপার এবং তার কিছু ডিপ ব্যাপারও আমরা একটা প্রজেক্ট যে ক্রিয়েট করেছিলাম, ওটিপি বলে একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে জাভাস্ক্রিপ্ট বাংলা, সেখানে কিন্তু সেট টাইম আউট নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। ওই প্রজেক্টটা যদি আপনারা করেন সেট টাইম আউট নিয়ে, আপনারা যথেষ্ট কিছু শিখতে পারবেন। তো এই সেট টাইম আউটের মধ্যে আমি কি করছি, সেট টাইম আউট কি করে, সেট টাইম আউট যে কোনো একটা ফাংশনকে একটা নির্দিষ্ট টাইমের পরে এক্সিকিউট করে, মানে সেট টাইম আউট এই ফাংশনটাকে 1 সেকেন্ড পরে এক্সিকিউট করবে, এই ফাংশনটাকে এক্সিকিউট করে ও কি করবে, আই এর ভ্যালু এখানে প্রিন্ট করবে। এবার এই যে ফাংশনটা আমি যদি রান করি, বেশিরভাগ ক্ষেত্রে যারা বিগিনার্স তারা এটা বলবে উত্তর যে প্রত্যেক 1 সেকেন্ড অন্তর অন্তর এখানে একটা কনসোল ডট লগ আসবে, যেটার ভ্যালু হবে 0, তারপর 1 সেকেন্ড পরে হবে 1, তারপরে 1 সেকেন্ড পরে হবে 2, 1 সেকেন্ড পরে হবে 3, 1 সেকেন্ড পরে হবে 4, 1 সেকেন্ড পরে হবে 5। তার কারণ আমরা 0 থেকে এরকম লুপ করছি, এবং লুপ যে 0 থেকে 4 নট 5, যেহেতু আমরা লুপ করছি এবং লুপ করতে করতে প্রত্যেক লুপে আমরা গিয়ে সেট টাইম আউটকে এক্সিকিউট করব, এবং সেট টাইম আউট 1 সেকেন্ড পরে এই কনসোল লগকে এক্সিকিউট করবে। তাহলে প্রথমে আই যখন 0, তখন সেট টাইম আউটে আই আসবে 0, কনসোল ডট লগ 0, 1 সেকেন্ড পরে আই হচ্ছে 1, তখন 1 2 3 4 এইভাবে চলবে। কিন্তু যখন আমরা এটাকে এক্সিকিউট করব, দেখুন এটাকে ছেড়ে দিন 13, এই 13টা হচ্ছে সেট টাইম আউটের রিটার্ন ভ্যালু, মানে তার আইডি, সেট টাইম আউট সেট ইন্টারভালের একটা আইডি রিটার্ন করে, সেইটা হচ্ছে 13, এটাকে ছেড়ে দিন। কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে 0 1 2 3 4 এই জিনিসটা না হয়ে 1 সেকেন্ড পরে এটা শুধুমাত্র 5কে রিটার্ন করছে। আমরা আরেকবার এটাকে করি, 18 র্যান্ডাম ওর আইডি, দেখুন আবার 1 সেকেন্ড পরে 5 আসলো, আবার একটা র্যান্ডাম আইডি আসবে 23, তার 1 সেকেন্ড পরে 5 আসলো। আমার কাছে কিন্তু 0 1 2 3 4 এটা আসছেই না। এইটার কারণ এইটা যে এই যে সেট টাইম আউটের জিনিসটা আছে, এর ভিতরে যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটা এই আয়ের ভ্যালুকে ক্লোজ করেছে, তার মানে এটা একটা ক্লোজার। প্রথম কথা, ক্লোজার তখনই হবে যখন সে তার আউটার ফাংশনের কোনো একটা ভেরিয়েবলকে ক্লোজ করবে, ভেরিয়েবলকে ক্লোজ করবে, তার ভ্যালুকে ক্লোজ করছে না, ভেরিয়েবলকে। তার মানে এই আই ভেরিয়েবলটা যে কোনো অবস্থায় যেখানেই থাকুক, এই আই ভেরিয়েবলটা এই পার্টিকুলার ফাংশনের মধ্যে ক্লোজ হয়েছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে এই লুপে প্রথমবার যখন আই 0, তখন এই যে পার্টিকুলার সেট টাইম আউট, এই জিনিসটা প্রথম সেট টাইম আউটের যে প্রথম ডেফিনেশন সেটা ক্রিয়েট হয়েছে, এবং সেট টাইম আউটের প্রথম ডেফিনেশন যখন ক্রিয়েট হয়েছে তার মধ্যে আয়ের যে রেফারেন্স, সেই রেফারেন্সটা ক্লোজ আছে। আচ্ছা, এখানে একটু জিনিস বোঝার আছে যে সেট টাইম আউট কীভাবে কাজ করে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোনো কিছু জিনিসকে এক্সিকিউট করি, এটার জন্য আমি একবার এক্সেলিডোতে যাব। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এটা একটা কল স্ট্যাক। কল স্ট্যাক কি, খুব বিস্তারিতভাবে বুঝিয়েছি, নতুনভাবে বোঝানোর কিছু নেই। এক্সিকিউশন কনটেক্সটের ভিডিওটা দয়া করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কল স্ট্যাক জিনিসটা কি।
আমরা যখনই কোনো ফাংশনকে এনকাউন্টার করি তখন সেটাকে কল স্ট্যাকে ঢুকিয়ে দিই এবং কল স্ট্যাক থেকে সেই ফাংশনটাকে আমরা এক্সিকিউট করার পরে বাইরে বার করে দিই। কিন্তু যখন সেট টাইম আউটকে আমরা এনকাউন্টার করি, মানে আমরা মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, যখনই সে সেট টাইম আউটকে পায়, ওই এক যে একটা 1000 2000 যে কোনো একটা টাইম দিয়ে সে সরাসরি কিন্তু সেট টাইম আউট বা সেট টাইম আউটের মধ্যে যে ফাংশন, যে কলব্যাক ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে সে কল স্ট্যাকে ঢোকায় না। সে সেই সেট টাইম আউটটাকে নিয়ে এইখানে কোনো জায়গাতে স্টোর করে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ওই পার্টিকুলার টাইমারটা এক্সপায়ার হয়। যদি আপনি সেট টাইম আউটকে 1 সেকেন্ড দিয়ে থাকেন, 1 সেকেন্ডের জন্য সেট টাইম আউটকে কোনো একটা জায়গাতে ধরে রাখবে। এই জিনিসটা আরও একটু বিস্তারিতভাবে আমরা শিখবো যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং নিয়ে ঢুকবো জাভাস্ক্রিপ্টে, তখন আমরা এই জিনিসটাকে আরও বিস্তারিতভাবে দেখবো এবং ভিজুয়ালি দেখবো যে কোন জিনিসটা কোথায় যাচ্ছে এরকম, ঠিক আছে? এখনকার মতো বুঝে রাখুন, যখনই জাভাস্ক্রিপ্ট সেট টাইম আউটকে দেখছে, সে কিন্তু সেট টাইম আউটকে নিয়ে কোনো একটা আশেপাশে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছে। কতক্ষণ রাখছে? যতক্ষণ সেট টাইম আউটের টাইমার দেওয়া আছে। যদি 1000 মিলি সেকেন্ড থাকে তাহলে 1 সেকেন্ডের জন্য রাখবে, 2000 মিলি সেকেন্ড থাকলে 2 সেকেন্ডের জন্য রাখবে। আমাদের এক্সাম্পলে 1000 দেওয়া আছে মানে 1 সেকেন্ডের জন্য রাখবে। 1 সেকেন্ডের পরে এর মধ্যে যে কলব্যাক ফাংশনটা আছে, সেই কলব্যাক ফাংশনটাকে 1 সেকেন্ড এক্সপায়ার হয়ে গেলে তখন সে গিয়ে কলসটাকে ঢোকাবে। এটা হচ্ছে রুল। প্রথমে কিন্তু সে কলসটাকে ঢোকাবে না। তাহলে এবারে যদি আমি আমাদের প্রোগ্রামটাতে যাই, এই প্রোগ্রামটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন আমার কাছে সেট টাইম আউট ফার্স্ট টাইম আসছে ভেরিয়েবল i ইকুয়ালস টু 0 জন্য, প্রথম ইটারেশনের জন্য, তখন এই সেট টাইম আউটটাকে জাভাস্ক্রিপ্ট কোনো এক জায়গাটায় রেখে দেবে। এই যে ফাংশন এর ভিতরে এখান থেকে এইটুকু কলসটাকে যাবে না যতক্ষণ না পর্যন্ত এইটা এক্সপায়ার হচ্ছে, এই 1 সেকেন্ড এক্সপায়ার হচ্ছে। তার মানে এখানে i 0 জন্য এই জিনিসটা হয়ে গেল। এইবার ফর লুপ ভেরি ফাস্ট, i 0 1 2 3 4 1 সেকেন্ডের অনেক আগে, কয়েক মিলি সেকেন্ডে শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে i 0 থেকে i 4 0 1 2 3 4 এই যে ইটারেশনটা, এটা 1 সেকেন্ডের আগেই শেষ হয়ে যাচ্ছে। যদি 1 সেকেন্ডের আগেই এই ইটারেশনটা শেষ হয়ে গিয়ে থাকে, তার মানে এই যে সেট টাইম আউটকে সরিয়ে নিয়ে গিয়ে রেখেছিল দূরে কোথাও, এই পার্টিকুলার 1 সেকেন্ড শেষ হওয়ার আগেই i 0 থেকে 4 অবধি 5 বার ঘুরে গিয়েছে। প্রত্যেকবার ঘোরার জন্য এক একটা করে সেট টাইম আউট দূরে কোথাও রেখে এসছে, ঠিক আছে? ফরের কাজ শেষ হয়ে গিয়েছে। এইবারে জাভাস্ক্রিপ্ট দেখছে যে ওই যে প্রত্যেকটা সেট টাইম আউটকে রেখে দেওয়া ছিল কোনো একটা জায়গাতে, 1 সেকেন্ড পরে প্রত্যেকটা সেট টাইম আউটের টাইমার শেষ। তার মানে 1 সেকেন্ড পরে তাদের মধ্যে যে ফাংশনগুলো ছিল, এই ফাংশনগুলো এক এক করে কলসটাকে আসা শুরু। যখনই তারা এক এক করে কলসটাকে আসলো, তার মানে এই ফাংশনটা চলে আসলো এরকম করে ফাংশন কনসোল ডট লগ আই, আর একটা ফাংশন আসলো ফাংশন কনসোল ডট লগ আই, আর একটা ফাংশন আসলো ফাংশন কনসোল ডট লগ আই। সো এরকম করে প্রত্যেকটা ফাংশন কনসোল ডট লগ আই করে আমাদের কলসটাকে চলে আসলো, মানে ওগুলোকে এবার এক্সিকিউট করতে হবে। কিন্তু দাঁড়ান, এখানে আয়ের ভ্যালু কি? এখানে আয়ের ভ্যালু হচ্ছে যখন ফর লুপটা প্রথমে ঝট করে শেষ হয়ে গিয়েছিল, এই যে জাভাস্ক্রিপ্ট এই পুরো সেট টাইম আউটটাকে নিয়ে কোথাও গিয়ে ফেলে রেখে দিয়েছিল এই পার্টিকুলার ফাংশনটার সাথে, এই ফাংশনটা কিন্তু আইয়ের যে রেফারেন্স তাকে ক্লোজ করেছিল। এইটা আমি বারবার করে বলছি যে ক্লোজার যখন কোনো ভেরিয়েবলকে ক্লোজ করে, সে কিন্তু তার ইমিডিয়েট ভ্যালুকে ক্লোজ করে না, সে তার রেফারেন্সকে ক্লোজ করে। সেই রেফারেন্সের মধ্যে যা কিছু ভ্যালু থাকুক, লেটেস্ট ভ্যালু থাকুক, সেই ভ্যালুটা যখন সেই ক্লোজার এক্সিকিউট হচ্ছে, যখন সেই ইনার ফাংশন এক্সিকিউট হচ্ছে, তখন সেই লেটেস্ট ভ্যালুটাই পাবে। তার মানে এই যে ফাংশন কনসোল ডট লগ আই যখন এক্সিকিউট হবে, তখন আয়ের যে লেটেস্ট ভ্যালু, সেই লেটেস্ট ভ্যালুটাই পাবে যদি এই আয়ের এর কাছে অ্যাক্সেস থাকে। ওকে, অনেক কিছু ব্যাপার। তার মানে আমি যখন এই সেট টাইম আউটটাকে দূরে কোথাও পেয়েছিলাম, জাভাস্ক্রিপ্ট সরিয়ে রেখে দিয়েছিল, এবং তারপরে যখন ফর লুপ শেষ হয়ে গিয়েছে, আইয়ের লাস্ট ভ্যালু হয়ে গেছে 5, তার কারণ হচ্ছে 0 1 2 3 4 i প্লাস প্লাস আইয়ের ভ্যালু করে দিয়েছে 5। এইবারে যখন এক এক করে এইগুলো এক্সিকিউট করা শুরু করেছে, এই যে একে যে রেফার করছে, এর লেটেস্ট ভ্যালু কত এখন 5। তাহলে প্রথম সেট টাইম আউট যেটা 0-র জন্য স্টোর হয়েছিল, এখন ঢুকে গেছে কলসটাকে, তখন কনসোল ডট লগে গিয়ে মারলো 5। সেকেন্ড সেট টাইম আউটের জন্য যে কলব্যাক ফাংশন কলসটাকে এসছে, সেখানেও আই রেফার করছে সেম 5, থার্ডও রেফার করছে সেম 5, ফোর্থও রেফার করছে সেম 5, ফিফথও রেফার করছে সেম 5, সেই জন্য 5টা 5 এখানে। এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, ঠিক আছে? একবার কুইক রিক্যাপ। যখন আমরা লুপের মধ্যে ক্লোজারকে নিয়ে কাজ করি, স্পেশালি যখন সেট টাইম আউটের মতো জিনিস নিয়ে কাজ করি, আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সেট টাইম আউট প্রম্পটলি, যদি আপনি এখানে 0 সেকেন্ডও দেন, প্রম্পটলি কখনো কিন্তু ইমিডিয়েটলি এক্সিকিউট হবে না। সেট টাইম আউটকে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কোনো একটা জায়গায় রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত এই পার্টিকুলার টাইমারটা এক্সিকিউট হয়। ফর লুপ ভীষণ ফাস্ট, সেট টাইম আউটকে
যখনই i ইকুয়ালস টু 0 এর জন্য জাভাস্ক্রিপ্ট কোথাও সরিয়ে রেখে দিয়েছে, i ইকুয়ালস টু 1 এর জন্য সরিয়ে রেখে দিয়েছে, i ইকুয়ালস টু 2 এর জন্য সরিয়ে রেখে দিয়েছে, 3 এর জন্য, 4 এর জন্য সরিয়ে রেখে দিয়েছে। এই যে লুপটা চলছে, এই লুপটা 1 সেকেন্ডের অনেক আগে শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? এবার 1 সেকেন্ডের অনেক আগে এই লুপটা শেষ হয়ে যাওয়ার সাথে, সাথে 5 খানা সেট টাইম আউট দূরে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্ট রেখে দিয়েছে। এবার যখনই 1 সেকেন্ড হয়েছে, তখনই 5 খানা সেট টাইম আউটের এই যে 5 খানা কলব্যাক ফাংশন এক, এক করে সিকোয়েন্সিয়ালি জাভাস্ক্রিপ্ট কলসটাকে ঢুকিয়ে দিয়েছে এক্সিকিউট করার জন্য। যখনই প্রথম এই যে ফাংশনটা এক্সিকিউট হবে, এর মধ্যে i ক্লোজড আছে, মানে i বাইরের যে i এর যে রেফারেন্স, সেই রেফারেন্সকে রেফার করে আছে, ভ্যালুকে না। ভ্যালু সবসময় সেই i এর যে লেটেস্ট ভ্যালু সেইটাই পাবে। ঠিক আছে? তার কারণ এই i হচ্ছে ফাংশন স্কোপ, এই i ব্লক স্কোপ নয়। যেহেতু ব্লক স্কোপ নয়, তার মানে i বাইরে জীবিত আছে। i এর যে লাস্ট ভ্যালু সেই ভ্যালুটা এ পাবে। i এর লাস্ট ভ্যালু কি ছিল 5, তার মানে 5 বার এই ফাংশনটা যে কলসটাকে এক্সিকিউট হচ্ছে 5, সেই জন্য 5টা 5 পেয়েছে। তো এটা তো একটা প্রবলেম। এটাকে কিভাবে ফিক্স করা যায়? এটাকে ফিক্স করার মাল্টিপল উপায় আছে। একটা উপায় যেটা লোকে আগে করতো, সেটা হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনস দিয়ে এই জিনিসটাকে যদি ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনসের মধ্যে রাখা হয়, এরকম যে এই যে জিনিসটা, এটাকে একটা ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনের মধ্যে রাখা হয়েছে, তার মানে হচ্ছে এখানে ব্যাপারটা বুঝে দেখুন। এই যে জিনিসটা যে, এই জিনিসটাই কিন্তু আগে i ছিল, যে এই যে ভেরিয়েবল i যেটা কেউ অ্যাক্সেস করতো, এখন কিন্তু i কে অ্যাক্সেস করছে না। এখন কি করছে? i কে আমি এই একটা নতুন ফাংশনের মধ্যে নিয়ে নিচ্ছি। যখনই আমি i কে একটা নতুন ফাংশনের মধ্যে অ্যাজ এ প্যারামিটার নিয়ে নিচ্ছি, তার মানে হচ্ছে এই যে i এর স্কোপ কি? এর স্কোপ এই মাত্র, এই স্কোপ এখন হচ্ছে j তে চলে গেছে। তার মানে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে এখন j, আর j এর স্কোপ হচ্ছে এই ফাংশনের মধ্যে। তার মানে কি হবে? প্রথমবার যখন ভেরিয়েবল i এর জন্য এই যে জিনিসটা তৈরি হবে, এটা একটা সম্পূর্ণ নতুন স্কোপ যের জন্য তৈরি করবে। আগে কি হচ্ছিল? আগে স্কোপ শেয়ার হচ্ছিল, কারণ হচ্ছে ভেরিয়েবল আই যেটা, সেই ভেরিয়েবল আই হচ্ছে ফাংশন স্কোপ, ব্লকের বাইরে ওর স্কোপ অস্তিত্ব একদম সেম, ভিতরে সবাই যে কোনো টাইমে যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এখানে আমাদের রুল কি বলে? আমাদের রুল বলে ফাংশনের মধ্যে যে জিনিসগুলো আমি ডিক্লেয়ার করছি, ফাংশনের বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না। মনে আছে চাইল্ডের, মানে ছেলের ক্ষেত্রে যে স্কুটার হয়েছিল, সেই স্কুটার বাইরে অ্যাক্সেস করা যাচ্ছিল না? ঠিক সেরকমই এই জেকে কিন্তু কখনোই এই ফাংশনের বাইরে অ্যাক্সেস করা যাবে না। তার মানে জে নিজস্ব একটা স্কোপ ফাংশনের মধ্যে প্রত্যেক ইটারেশনের জন্য তৈরি করবে। তার মানে প্রথম ইটারেশনে i 0 ভ্যালুর জন্য জে এর ভ্যালু 0, যে সেই স্কোপের জন্য এই পার্টিকুলার যে কনসোল ডট লগ জে কে 0 পেয়েছিল। এবার i যখন ইটারেট হয়ে i যখন 1 হয়েছে, এই জে কিন্তু আবার একটা নতুন ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 1, তার কারণ নতুন একটা স্কোপ তৈরি হয়েছে। আগের যে আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু i এর জন্য প্রত্যেক ইটারেশনে নতুন নতুন স্কোপ সৃষ্টি হচ্ছিল না। i সেম i ছিল, শুধুমাত্র আমরা ইটারেট করছিলাম, কারণ i কে var দিয়ে ক্রিয়েট করা হয়েছিল এবং i সেম i ছিল। এখানেও এই i কিন্তু সেমই থাকবে, প্রত্যেক ইটারেশনে i স্কোপ সেম, কিন্তু প্রত্যেক ইটারেশনে j এর একটা নতুন নতুন স্কোপ সৃষ্টি হবে, নতুন নতুন ভেরিয়েবল সৃষ্টি হবে। তার কারণ হচ্ছে যেটা এই পার্টিকুলার ফাংশনের ভিতরে একটা ফাংশন স্কোপের মধ্যে আছে, এর বাইরে এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু এর অস্তিত্ব এর ভিতরে সমস্ত কিছুর জন্য আছে। তো এই জন্য যেহেতু প্রত্যেকটা ইটারেশনে আলাদা আলাদা স্কোপ তৈরি করছে, তার মানে i এর জন্য এটা 0, এটা 0, এই যে ক্লোজার, সেই ক্লোজারের ভ্যালু 0। নেক্সটে যে আবার একটা নতুন ভেরিয়েবল, যার ভ্যালু i এর জন্য ভ্যালু এখন 1, j এর ভ্যালু 1, এই যে ফাংশন গেল, এ j এর ভ্যালু 1 নিয়ে যাবে। তো এর সাথে যদি আমরা পুরনো যে জিনিসটা, সেটাকে একবার কম্পেয়ার করি নিচে রেখে, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে এইখানে i এর সমস্ত কিছু এর ভিতরে অ্যাক্সেসেবল। i এর যে স্কোপ, সেই স্কোপ এর প্রত্যেকটা ইটারেশনের জন্য সেম। এবারে আমাদের লজিক অনুযায়ী ফর লুপ কি হচ্ছে? ফর লুপ তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে গেছে, সেট টাইম আউট কোথাও দূরে ফাংশনকে রেখেছে, পরে যখন ফাংশন ব্যাক করে এক এক করে এক্সিকিউট হচ্ছে, ও কিন্তু সবকটা ফাংশন, যে কটা ফাংশন এখন কল স্ট্যাকের মধ্যে ঢুকলো, ওই বাইরে থাকা অবস্থা থেকে সবকটা ফাংশন সেম i কে শেয়ার করছে, সেম i এর রেফারেন্সকে শেয়ার করছে। কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা ফাংশন যেগুলো বাইরে রাখা ছিল এবং পরে সে কলসটাকে ঢুকছে, তাদের নিজস্ব নিজস্ব জে আছে, কারণ প্রত্যেক ক্ষেত্রে নতুন নতুন জে ক্রিয়েট হচ্ছে, কারণ যেটা এই পার্টিকুলার ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ এবং যেটা এই পার্টিকুলার ফাংশনের মধ্যেই ফাংশনাল স্কোপের মধ্যে আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু কাজ করবে, মানে এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি দেবে যে দেখুন 0 1 2 3 4 1 সেকেন্ড পরে। কিন্তু এটা তখন ক্রিয়েট করা হতো যখন হচ্ছে আমাদের কাছে লেট ছিল না। লেট জিনিসটা তো সেম কাজ করে না, লেট একটা ব্লক স্কোপ। আমি যদি সেম ফাংশনটা এবারে এই যে যেটা লিখেছি, এখানে এই ভারের স্কোপটা, এই যে আই এর স্কোপটা ওপেন না রেখে
আমি যদি এটাকে শুধুমাত্র লেট করে দিই, লেট এবার কি, লেট হচ্ছে ব্লক স্কোপ। এই ব্লকের বাইরে যদি আমি একবার চলে যাই তাহলে আই কি হবে, আয়ের স্কোপ শেষ। পরের ইটারেশনের জন্য আয়ের আবার নতুন ভেরিয়েবল ক্রিয়েট হবে। ভারের ক্ষেত্রে কিন্তু এইটাই সব থেকে বড় ডিফারেন্স ছিল গাইস। ভারের প্রত্যেকটা ইটারেশনের জন্য var সেম ভেরিয়েবলকে ইউজ করছিল এবং সেম ভেরিয়েবলকে আমরা এখানে ক্লোজ করছিলাম। যেহেতু এবার আমরা লেট ইউজ করছি কিংবা আইএফইউ যে এক্সাম্পলটা ছিল, সেই জন্য প্রত্যেক ইটারেশনের জন্য আয়ের একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হবে এবং সেই ভেরিয়েবলে সেই ইটারেশনের ভ্যালুটা অ্যাসাইন হবে। তো সেই ভেরিয়েবলটা গিয়ে ক্লোজ হবে, সেটা একটা নতুন ভেরিয়েবল, সেটা নতুন স্কোপ। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে, i0 থেকে i4 পর্যন্ত 0 1 2 3 4 ছাট 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 ফর হয়ে গেল এক্সিকিউশন। প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য জাভাস্ক্রিপ্ট সেট টাইম আউটকে দূরে কোথাও রেখে দিয়েছে। প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য সেট টাইম আউট একটা ফাংশন আছে যেটা হচ্ছে একটা ক্লোজার। প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য আয়ের নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। প্রথম এক্সিকিউশনে তার ভ্যালু হয়েছে 0, তারপরের এক্সিকিউশনের ভ্যালু হয়েছে 1, তারপরে 2 3 4 এইভাবে। এবং প্রত্যেকটা এক্সিকিউশনে আইকে যে নতুন ভ্যালু দিয়ে রেফার করা হচ্ছে সেই নতুন ভ্যালু দিয়েই এই ক্লোজার তৈরি হয়েছে। প্রথম ইটারেশনের জন্য যে এই ফাংশন দূরে কোথাও সেভ করা হয়েছিল সেখানে এই আয়ের ভ্যালু ছিল 0, পরের ইটারেশনের জন্য আয়ের ভ্যালু হয়েছিল 1, তারপরে ইটারেশনের জন্য আয়ের ভ্যালু হয়েছিল 2 3 এইভাবে। তার কারণ প্রত্যেকটা ইটারেশনে নতুন আই ক্রিয়েট হয়েছে এবং সেই ইটারেশনের ভ্যালুকে সেভ করা হয়েছে। কিন্তু যখন আমরা var দিয়ে দিচ্ছি এখানে, সেখানে প্রবলেমটা হচ্ছে যে প্রত্যেকটা ইটারেশনের জন্য সেম আইকে শেয়ার করা হয়েছে এবং সেম আইকে এখানে ইউজ করা হয়েছে। তো সেই জন্য var দিয়ে যখন আমরা প্রোগ্রামটা করছিলাম তখন আমরা 5 বার 5 পাচ্ছিলাম। কিন্তু যেই সেম প্রোগ্রামটাকে আমরা যদি লেট দিয়ে একবার চেঞ্জ করে নিই এবং লেট দিয়ে যদি আমরা এক্সিকিউট করি, আমরা কিন্তু 0 1 2 3 4 এইভাবে পাবো, কারণ প্রত্যেক ইটারেশন এটা চেঞ্জ হচ্ছে। তো আশা করি যে আপনাদের কাছে এই কনসেপ্টটাও ক্লিয়ার, যেটা আমরা ক্লোজার নিয়ে এইমাত্র বললাম এবং ক্লোজার লুপের মধ্যে কীভাবে কাজ করে এইভাবে এটা ক্লিয়ার। আচ্ছা, এইবারে লাস্ট যে জিনিসটা আমরা কথা বলবো যে আমরা আমরা এই যে ক্লোজার নিয়ে এত কিছু বললাম, আমরা ক্লোজার কোথায় ইউজ করি, আমরা এক্স্যাক্টলি করি কোথায় ইউজ। আমি যে টাস্কের কথা বলেছিলাম না আপনাদের, আপনাদের টাস্কটা কিন্তু এখানে। আপনার টাস্ক এবারে জাভাস্ক্রিপ্টে কিংবা জাভাস্ক্রিপ্ট ভিত্তিক যে কোনো লাইব্রেরি, যেমন ধরুন রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউ, যাতেই আপনি কাজ করেন, সেখানে কি আমরা ক্লোজারের কোনো ইউজ করছি কি করছি না। আমি একটা জিনিস বলে দিই, ক্লোজারের ইউজ আপনি প্রত্যেক দিন করেন। যদি আপনি 20 লাইনে কোড লেখেন তার মধ্যে ক্লোজারের ইউজ ডেফিনেটলি করছেন। আপনি যদি কোনো ইভেন্ট হ্যান্ডলার নিয়ে ইভেন্ট করেন, যা আমি তো ক্লু দিয়েই দিলাম, তাহলেও আপনি ক্লোজার করছেন। আপনি যদি কোনো জায়গাতে ইনার ফাংশন ইউজ করেন, আপনি ক্লোজার নিয়ে কাজ করছেন। তো আপনার কাজ হবে যে অ্যাটলিস্ট দুখানা ইনস্ট্যান্স, মানে দুখানা উদাহরণ আমার জন্য খুঁজে বার করা, যেখানে আপনি এখনও পর্যন্ত ক্লোজারকে ইউজ করেছেন বা করছেন, বা এই ভিডিওটা দেখার পরে আপনি সেটাকে হান্ট করেছেন, চেষ্টা করেছেন খুঁজে পাওয়ার, বা আপনি কোন জায়গাতে সার্চ করেছেন, সার্চ করে বুঝেছেন। যদি সেই দুটো এক্সাম্পল পান, নিচে কমেন্টে আপনি জানান যে আপনি কোথায় কোথায় খুঁজে পেয়েছেন যে আপনার প্রোগ্রামিংয়ে, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হোক, রিয়াক্ট দিয়ে হোক, অ্যাঙ্গুলার দিয়ে হোক, ভিউ দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, আপনি ক্লোজারের ইউজেজ পেয়েছেন। আশা করি যে এই ক্লোজার সম্পর্কে আপনার সমস্ত তথ্য যেগুলো নেওয়া হলো, সেই সমস্ত তথ্য আপনার কাছে পরিষ্কার এবং আপনি পরিষ্কারভাবে ক্লোজারকে বুঝতে পারছেন। শেষ করার আগে আমি একটা কুইক রিক্যাপ, যেটা আমি দিয়ে থাকি সবসময় দেবো, সেই কুইক রিক্যাপটা দিয়ে দিই। আমরা প্রথমে এইটা দেবো হচ্ছে একটা ইন্টারভিউ কোশ্চেন টাইপে। ইন্টারভিউতে প্রথমে কোশ্চেন আছে জাভাস্ক্রিপ্ট ক্লোজার এই জিনিসটা কি। এটা আমরা পরিষ্কারভাবে বুঝিয়েছি জাভাস্ক্রিপ্ট ক্লোজার জিনিসটা কি, যে যদি একটা ইনার ফাংশন থাকে এবং ইনার ফাংশন যদি আউটার ফাংশনের কোনো একটা স্কোপ ভেরিয়েবলকে ইউজ করে, তাহলে সেই ইনার ফাংশন ওই আউটার ফাংশনের স্কোপ ভেরিয়েবলকে ক্লোজ করে, সেই জন্য এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট ক্লোজার। ক্লোজার কেন ইউজফুল, তার ক্লোজার এই জন্য ইউজফুল, ওয়াই ক্লোজার ইজ ইউজফুল, সেকেন্ড কোশ্চেন। ক্লোজার এই জন্য ইউজফুল, তার কারণ হচ্ছে ক্লোজার থাকার জন্য আমরা অনেক সময় অনেক কোড খুব ভালোভাবে পরিষ্কারভাবে ক্লিনলি লিখতে পারি। ধরুন বাইরে থেকে একটা ভেরিয়েবল আসছে, সেই ভেরিয়েবলটাকে আমি ভিতরে নিলাম, ভিতরে নিয়ে আমি আবার ভেরিয়েবলটাকে কম্পিউট করে এবং নিজস্ব কিছু লোকাল ভেরিয়েবল কাজে লাগিয়ে কম্পিউট করে ভিতর থেকে রিটার্ন করলাম। এই যে একটা বিরাট বড় পাওয়ারফুল জিনিস, এটা যদি না থাকতো তাহলে কী হতো, আমাকে অনেকগুলো ফাংশন লিখতে হতো, প্রত্যেকটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের ডিপেন্ডেন্সি জুড়তে হতো। মানে বাইরে একটা ফাংশন লিখতাম যেটা কিছু রিটার্ন করতো, সেই রিটার্ন ভ্যালুটা নিয়ে আবার বাইরের একটা ফাংশন ইনপুট হিসেবে নিত, মানে একটা চেন টাইপে তৈরি হয়ে যেত। তাতে কী হতো যে এতগুলো ফাংশন, প্রথম ফাংশন যেটা রিটার্ন করছে সেই রিটার্ন ভ্যালুটা অন্য ফাংশনের ইনপুট হিসেবে যাচ্ছে, আবার সেটা যেটা রিটার্ন করছে সেটা অন্য একটা ফাংশন রিটার্ন ইনপুট হিসেবে যাচ্ছে। এই যে জিনিসটা যদি হতে থাকতো, এতগুলো বাইরের ফাংশনকে আমাকে মেনটেন করতে হতো।
কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু একটা ফাংশনের মধ্যে ইনার ফাংশন অনেকগুলো আছে, শুধুমাত্র একটা বাইরের ফাংশনকে আমাকে মেনটেন করলেই চলছে, কারণ বাকি ফাংশনগুলো তোর ভিতরেই আছে। তো এই জন্য ক্লোজার ভেরি ইউজফুল টু রাইট মোর ক্লিনার কোড, রাইট মেইনটেনেবল কোড। ওকে, আমরা ক্লোজার দিয়ে যে সমস্ত প্রবলেমকে সলভ করে এসেছি সেগুলো কি বিনা ক্লোজারও আমরা সলভ করতে পারি? থার্ড কোশ্চেন, ইয়েস আমরা পারি। আমরা একমাত্র যে কোশ্চেনটার উত্তর দিলাম আগের কোশ্চেনটা, যে ক্লোজার না থাকলেও ক্লোজার দিয়ে যে জিনিসগুলো আমরা করছি সেগুলোকে ডেফিনেটলি আমরা করতে পারি ক্লোজার ছাড়াও। তাতে কী হবে, আমাদের কোডটা হয়তো একটু বেশি লিখতে হবে, কোডের মেনটেন্যান্সটা হয়তো একটু বেশি হবে। যেমন যে এক্সাম্পলটা আমরা একটু আগে দেখেছি, সেই এক্সাম্পলটা আমরা করতে পারি ক্লোজার ছাড়াও আমরা করতে পারি এক্স্যাক্টলি, কিন্তু আমাকে একটু বেশি কোড লিখতে হবে এবং বেশিভাবে আমাকে কোড মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আমরা আরও কি পেয়েছি যে ইনার ফাংশন আউটার ফাংশন থেকে জিনিসপত্র অ্যাক্সেস করতে পারে, কিন্তু আউটার ফাংশন কোনোভাবেই ইনার ফাংশন থেকে জিনিসপত্র অ্যাক্সেস করতে পারে না। আউটার ফাংশন থেকে কীভাবে ইনার ফাংশনকে হ্যান্ডেল করা যায়? আউটার ফাংশন থেকে ইনার ফাংশনকে দুভাবে হ্যান্ডেল করা যায়। আউটার ফাংশনের মধ্যে ইনার ফাংশনকে ডেফিনেশন দেওয়ার পরে আমরা এক্সিকিউট করতে পারি, কিংবা আউটার ফাংশন থেকে ইনার ফাংশনকে আমরা রিটার্ন করতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। এই যে সেকেন্ড অ্যাপ্রোচ, যেখানে আমরা ইনার ফাংশনকে আউটার ফাংশন থেকে রিটার্ন দিচ্ছি এবং পরে এক্সিকিউট করছি, এটা ক্লোজারকে আরও বেশি পাওয়ারফুল করে দেয়। এতে কি হয় যে মাল্টিপল জিনিস আমি যে কোনো ডেপ থেকে রিটার্ন করে যেতে পারি এবং ফাইনালি আমরা বাইরে এসে একটা কম্পিউটেশন করতে পারি। ফোর্থ, ক্লোজার থাকার জন্য কি বাইরের ফাংশন আউটার ফাংশনকে সবসময় বেঁচেই থাকতে হবে? না, আউটার ফাংশন এক্সিকিউট হয়ে যাওয়ার পরেও ইনার ফাংশন আউটার ফাংশনের যে ভেরিয়েবল তার অস্তিত্বকে নিজের মধ্যে রাখতে পারে। ক্লোজারের ডিসঅ্যাডভান্টেজ কি? ক্লোজারের এই সমস্ত অ্যাডভান্টেজের মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো মেমরি। তার কারণ আমরা দেখেছি যে আউটার ফাংশনের কোনো একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা আমরা সিম্পল এখানে ইন্টিজার স্ট্রিং নিয়ে খেলা করেছি, হয়তো সেটা কোনো একটা অবজেক্ট হতে পারে, কোনো একটা অ্যারে হতে পারে, যেটা কোনো একটা হিপ মেমরিতে জায়গা দখল করে আছে। সেইটা যদি ক্লোজারের মধ্যে ইউজ হয়, তাহলে যতক্ষণ না পর্যন্ত ক্লোজারটা এক্সিকিউট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই পার্টিকুলার রেফারেন্স, ওই পার্টিকুলার ভেরিয়েবল সেটা কখনোই গার্বেজ কালেক্টেড হবে না। তো সেই ক্ষেত্রে যদি আমাদের অনেক ডিপ নেস্টেড ক্লোজার থাকে, তাহলে ডিপ নেস্টেড মেমরি ধরে থাকবে এবং সেক্ষেত্রে মেমরি অ্যালোকেশন এবং মেমরি গার্বেজ কালেকশন নিয়ে ইস্যু হতে পারে। তো এটা হচ্ছে একমাত্র ডিসঅ্যাডভান্টেজ যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়। এর বাইরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করেছি, যে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনি শিখেছেন যে ক্লোজারের রিলেটেড কোশ্চেন অ্যান্সারকে কীভাবে অ্যান্সার করতে হয় এবং কীভাবে ভাবতে হয়। একটা ট্রিক্স বলে দিয়ে যাই, যখনই আপনি ক্লোজার নিয়ে কিছু ভাবছেন তখন শুরু করবেন এইভাবে যে আমার কাছে কোনো ইনার ফাংশন আছে কিনা। যদি আমার কাছে ইনার ফাংশন থাকে, ইনার ফাংশন বাইরের কিছু অ্যাক্সেস করছে কিনা। যদি বাইরের কিছু অ্যাক্সেস করে, তার মানে আমি কিন্তু ক্লোজার নিয়ে খেলছি। এবার যে এক্সাম্পলটা আমাকে সলভ করতে দেওয়া হয়েছে, এটা কি আইআইএফই? যদি আইআইএফই হয় তাহলে দেখবো যে বাইরে থেকে কিছু পাস করা হচ্ছে কিনা, সাথে সাথে এটা এক্সিকিউট হবে। যদি আইআইএফই না হয় তাহলে দেখবো বাইরে থেকে কিছু পাস করা হচ্ছে কিনা, যখন বাইরের ফাংশনটাকে ফাইনালি কল করা হচ্ছে। সে বাইরে থেকে যেটা পাস করা হচ্ছে সেটাকে ডেফিনেটলি আমি ভিতরেও ইউজ করতে পারবো। তার কারণ হচ্ছে বাইরের ফাংশনের সব কিছু ইনার ফাংশনের মধ্যে ইউজ করা যায়। লাস্ট যে জিনিসটা আমি দেখে নেব, যে সবসময় আমাকে ইন্টারভিউতে আমরা একটা ট্রিকি কোশ্চেন দেখেছিলাম কাউন্ট লগের টাইমে, যে ভেরিয়েবল শ্যাডোয়িং করা হয়। ভেরিয়েবল শ্যাডোয়িং দিয়ে হয়তো বাইরের একটা ভেরিয়েবল আছে যেটার সেম নেম দিয়ে ভিতরে লোকালি ব্লক লেভেলে লেট দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। সেখানে আমি একটু চোখ রাখবো যে এরকম কিছু আছে কিনা আমার এই সমস্ত ইন্টারভিউ কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার সময়। দ্যাটস ইট, এর বাইরে কিছু নেই। তাহলে শেষ করার আগে আবারও ফিরে আসি আমাদের সেই পুরনো স্টোরিতে। এই হলো সেই ভেরিয়েবল যেটা বাবার ভেরিয়েবল হিসেবে পরিচিত, মানে বাবার বাড়ি। আর এই হলো বাবা, সে বৃদ্ধ বাবা, যে বৃদ্ধ হওয়ার পরে ছেলেকে সেই বাড়ি দিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে ছেলে বাড়িকে অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল এই স্টোরি দিয়ে, যে ক্লোজারের ব্যাপার, যে বাবা আছে আউটার ফাংশন, ছেলে হচ্ছে ইনার ফাংশন। বাবার যে বাড়ি, সেই বাড়ি বাবার থেকে ছেলে ইজিলি অ্যাক্সেস করতে পারে এবং সে কিন্তু বাড়ির নামটাও চেঞ্জ করে দিতে পেরেছিল। ঠিক আছে, সেটা বোঝা গেছে। ছেলে যদি নতুন কিছু কেনে বা নতুন কিছু করে, যেমন ছেলে শহরে যাচ্ছে, সেই শহরের বাড়ির অ্যাক্সেস সেটা হচ্ছে ছেলের নিজস্ব, সেটা কখনোই বাবার কাছে আসবে না, সেটা সবসময় ছেলের একান্তই, এবং আমরা সেটা সেভাবে দেখেছি। কিন্তু ছেলেকে দিয়ে আবার একটা জিনিস আমরা দেখেছি, যে গ্রামবাসীকে এসে কেউ যদি জিজ্ঞাসা করে যে এই ছেলে কোথায়, তখন গ্রামবাসী উত্তর দেয় যে এই ছেলের বাড়ি এইটা এবং এই ছেলের বাবা এটা। এটা আমরা ক্লোজারে কীভাবে দেখেছি? এটা আমরা দেখেছি ওই যে সেট টাইম আউট, ওইটার এক্সাম্পল দিয়ে, যে এই যে ছেলে, একে যেখানেই রাখা হোক, সে শহরে রাখা হোক, সে গ্রামে রাখা হোক, তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেট টাইম আউটের মধ্যে কলব্যাক ফাংশনকে যেখানে রেখে দিক, যখন কলব্যাক ফাংশন সেই কল স্ট্যাকের মধ্যে এসে এক্সিকিউট হবে, তখনও কিন্তু তার বাবার যে বাড়ি,
সেই বাবার বাড়ির রেফারেন্স তার কাছে সবসময় থাকবে। সেই জন্য গ্রামবাসী বলতে চাইছে যে ছেলে যেখানেই থাকুক, এই ছেলে কিন্তু আমাদের সেই গ্রামের ছেলে। তার কারণ হচ্ছে গ্রামের বাড়ির যে অস্তিত্ব, এখনো সেই ছেলের মধ্যে আছে। এই ছেলে কিন্তু সেই বাবার ছেলে। তার কারণ হচ্ছে এই বাবার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব এখন সেই ছেলের মধ্যে আছে। তো এই স্টোরিটাকে ১ম এ বলেছিলাম। এই স্টোরির মধ্যে যা কিছু ছিল সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা ক্লোজারকে বুঝেছি। সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা ক্লোজারের এক্সাম্পল সলভ করেছি। এর থেকে বেশি আর আপনাদের কি চাই? কেমন লাগলো আজকের ভিডিওটা? শিখলেন ক্লোজার? আপনার কি একটুও কনফিডেন্স বাড়লো ক্লোজার নিয়ে? আমাকে জানান। আমি অধীর আগ্রহে অপেক্ষা করব যে আজকের ভিডিওটা আপনাদের কতটা হেল্প করেছে সেটা জানার জন্য। আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আরেকটি টপিক জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালসের আরেকটা টপিক নিয়ে আসার, এমন একটা জিনিস যেটা নিয়েও কিন্তু ইন্টারভিউতে অনেক মাতামাতি হয়। চলুন সেটা নিয়ে আমরা কথা বলব। কিন্তু তার আগেও আপনার কাছে তো একটা অ্যাজ ইউজুয়াল অনুরোধ থাকে যে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আশা করি আপনি সেটা করে ফেলেছেন। আর যদি না করেন প্লিজ করে ফেলুন। ভিডিওটিতে লাইক দেবেন এবং সাথে থাকবেন, শিখতে থাকবেন। থ্যাংক ইউ।